আমি ঢাকা ভার্সিটির স্টুডেন্ট। আমি যখন অনার্স থার্ড ইয়ার ঠিক না, অনার্স ফাইনাল ইয়ারে আমার পরীক্ষার 3 মাস বাকি, তখন আমার বিয়ে হয়। অনার্স থার্ড ইয়ারে, মানে ফোর্থ ইয়ারে, সরি ফোর্থ ইয়ার, মানে একদম ফাইনালে, মানে পরীক্ষার 3 মাস আগে, 3 মাস আগে আমার বিয়ে হয়। একদম কি বলবো, যে আমি মানুষটা হচ্ছে হাসি খুশিতে ভরা, দুষ্টামি করতে পছন্দ করি, মানে অন্যরকম, মানে হইচই যাকে বলে সেটা নিয়ে থাকতে খুব পছন্দ, এরকম একজন মানুষ। তো বিয়ে করলাম, বাবা মার পছন্দ অনুযায়ী বিয়ে করলাম। প্রেম আমি ওইভাবে কখনো করি নাই, কারণ যেহেতু আমার ভাই বোন আছে আরো, আমি যে পথে যাব তারাও সে পথে যাবে। ফ্যামিলিতে সবচেয়ে বড়? জি, বড়। আপনার ফ্যামিলিটা সম্পর্কে একটু শুনি তাহলে আমরা শুরুতে। আপনার পরিবার, আপনার বাবা মা, আপনার কয় ভাই বোন? এই তো আমার বাবা মা, আমরা 3 ভাই বোন। 3 ভাই বোন। হ্যাঁ। এবং আপনি হচ্ছেন বড়। তো আপনি বলছেন যে অনার্সে আপনি ফোর্থ ইয়ারে, তখন আপনার পারিবারিক ভাবে বিয়ে হয়েছে এবং আপনি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট। জি জি। তো আপনি কি পরিবারের সাথেই থাকতেন? হ্যাঁ হ্যাঁ, পরিবারের সাথে। আপনার ফ্যামিলি ঢাকাতে সেটেল। তো আপনার মানে জীবনে অনার্স ফোর্থ ইয়ার মানে তো একটা মানুষের পুরোপুরি তার ম্যাচিউর লেভেল চলে আসছে। তো এর ভিতরে আপনার কোনো প্রেম হয় নাই বা প্রেম করতে ইচ্ছে করেনি বা এরকম কি? প্রেম লাইফে আসে নাই এটা বললে ভুল হবে। হ্যাঁ, অনেক ভাবেই, অনেক দিক থেকেই আমি অফার পেয়েছি, বাট যেটা ছিল সেটা হচ্ছে যে ওই যে একটা প্রতিবন্ধকতা ছিল যে আমি যে পথে যাব সে পথে আমার ছোট ভাই বোনরা যাবে, বা আমাকে ফলো করবে, বা আমার দিকে আঙ্গুল উঁচু করে কথা বলবে যে হ্যাঁ আপা পেরেছে, আমরা পারবো না কেন। যার জন্য আমি কখনো ওই পথে যাইনি। যখনই যেটা অফার এসছে, হ্যাঁ তারা বড় ভাই, সিনিয়র ভাই, অথবা আমার ফ্রেন্ড, এইভাবেই আমার চলে গেছে দিন। আমি কখনো ওই দিকটাতে আমি কখনো মানে হাঁটিই নাই ওই পথে। আমার ফ্যামিলির প্রতি একটা রেসপন্সিবিলিটিস এর জায়গা থেকে প্রেম থেকে নিজেকে সরিয়ে রেখেছি। এরপর পরিবার থেকেই বিয়েটা হলো। হ্যাঁ হ্যাঁ, পরিবার থেকেই। কিভাবে এই বিয়েটা কিভাবে হলো? মানে ফ্যামিলি থেকে কে, মানে আপনার বাবা মা পছন্দ করে বিয়েটা হয়েছিল? এটা আসলে মেইনলি আমার মামা আমাকে পছন্দ করে বিয়েটা পছন্দ করেছিল, কিন্তু আমার বাবা আসলে কেন যেন আমি জানি না, মানে শুরু থেকে সে রাজি ছিল না। মানে তার পছন্দ না, সে কিন্তু তখন ছেলে দেখেও নাই, বাট তার পছন্দ না। আচ্ছা, তারপরে যাই হোক সবাই মিলে বোঝানোর কারণে বিয়েতে রাজি হলো। আব্বা মানে এমন কিছু নাই যে সে আমাকে বিয়েতে দেয় নাই, মানে খুবই ঘটা করে, মানে অন্যরকম একটা রাজকীয় অবস্থায় বিয়েটা হলো। মানে বিয়েটা দুটো পরিবারের সম্মতিতে হয়েছে? হ্যাঁ হ্যাঁ, দুটো পরিবারের সম্মতিতেই হয়েছে। আপনি একটা হয় না যে একজন মানুষকে চিনি না, জানি না, তার সাথে আমার বিয়ে হতে যাচ্ছে, এবং আপনি তো ঢাকা ইউনিভার্সিটির মতো একটা জায়গায় পড়াশোনাও করেছেন, তো এরকম অবস্থায় প্রথম যখন মানুষটা সম্পর্কে জানলেন যে এর সাথে আমার বিয়ে হতে যাচ্ছে, সেই সময় আপনার রিয়াকশন কি ছিল? আজকে 25 বছর পরে আবার প্রশ্ন করছি আপনাকে। ঠিক সেই মুহূর্তে যেমন ওইভাবে ভাবি নাই, বাট আমার চাচা যখন আমাকে জিজ্ঞেস করলো তোমার পছন্দের কেউ আছে কি, বা আমরা কি ধরনের ছেলে দেখবো, তা আমি তাকে বললাম যে কাকা আমার তো কালো, তা আমার জন্য আপনি একটা ফর্সা ছেলে দেখবেন। বলে তোমার আর কিছু লাগবে না? বললাম না, আমার আর কিছু লাগবে না, ফর্সা ছেলে হলেই হলো। তো এটা নিয়ে আর চিন্তা ভাবনা ওরকম আমি করি নাই। যাই হোক, আমার হাজবেন্ড যখন আমাদের বাসায় আসলো প্রথম দিন, তাকে দেখেও তাকে ভালোই লাগলো, খারাপ লাগে নাই আমার। তারপরে আমার আংটি পরানো হলো, কাবিন হলো। আমার অবশ্য কাবিনটা আগেই হয়েছে, আংটিটা পরে পরাইছে। পরানোর পরে আমাদের আশেপাশের যারা, তারা বলতেছে আল্লাহ তোকে তো একটা বয়স্ক লোকের সাথে বিয়ে দিল। হ্যাঁ, মানে আমার হাজবেন্ড আমাদের চাইতে প্রায় 12 বছরের বড়। আপনার হাজবেন্ড আপনার চাইতে 12 বছরের বড়? হ্যাঁ। এই ব্যাপারটা নিশ্চয়ই আপনি যেহেতু একজন এডুকেটেড মানুষ, আপনি তো সেই সময় জেনেই বিয়ে করেছেন। হ্যাঁ হ্যাঁ, আমি জেনেই বিয়ে করেছি। কিন্তু তারপরে যে একটা ব্যাপার আসছে না, যে ধরেন আমি চোখে দেখলাম, সেটা আমার খারাপ লাগলো না, কিন্তু কেউ যখন আঙুল দিয়ে দেখাই দিল তখন একটু খারাপ লাগলো, বা ফোন কাটলো তখন একটু খারাপ লাগলো। তো যাই হোক, তখন একটু খারাপ লাগার পরে আর কিছু বললাম না আমি। আচ্ছা ঠিক আছে, যেটা হওয়ার সেটা তো হয়েই গেছে, সেটা নিয়ে তো এখন আমি আর কিছু বলতে পারবো না। তারপরে আচ্ছা বিয়েটা হলো, ভালোই। বিয়েটা হওয়ার পরে যেহেতু আমি বাইবর্ন ঢাকা, আমি এখানেই বেড়ে উঠছি, এখানেই আমার সবকিছু, ওদের আবার সবকিছুই ঢাকার বাইরে, ওদের গ্রাম যেখানে ওখানে আর কি সবকিছু। তো একটা খটকা তো প্রথমেই খাইলাম। তারপরে আচ্ছা যাই হোক, ভাড়া বাসা নিল, সেখানে আমি উঠলাম। উঠার পরে তখন একটু খটকা লাগতো যে এই আব্বা এটা আমাকে কেমন একটা বিয়ে দিল, এই বয়সে ঢাকা শহরে বড় হইলাম, বিয়ে শাদী দিবে, একটু বাড়ি গাড়িওয়ালা দেখে কিছুই দেখলো না, বিয়ে দিয়ে দিল। তো প্রথম একটু খারাপ লাগতো, কিন্তু তখন যেটা হতো যে আমার হাজবেন্ডের আচরণ
তার যে ভালোবাসা, তার যে আদর স্নেহ যত্ন, তাতে কিন্তু আমি আস্তে 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 তার প্রতি পুরাটাই মানে মানে ওই বিষয়গুলো আর মুখ্য রইলো না আর কি। না না না, ওগুলো কোনোটাই মুখ্য ছিল না। তখন আমি যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, এরকম কিছু একটা, যে না ঠিক আছে, এটাই আমার জন্য ঠিক, বা জন্ম মৃত্যু বিয়ে তো আল্লাহর হাতে, আল্লাহ যেহেতু আমাকে এখানে দিয়েছে এটাই আমি ভালো, আমি বেস্ট হ্যাপি। আমার কোনো মানে এটা নিয়ে কোনো দুঃখ নাই, খেদ নেই, ভালোই। আমি ইউনিভার্সিটিতে যেতাম, পরীক্ষা দিতে যেতাম। আমি যখন অনার্স মানে ফাইনাল পরীক্ষা যখন দিই, তখন আমি অলরেডি কনসেপ্ট করেছি। তো সে আমার জন্য ভার্সিটিতে যে দাঁড়ায় থাকতো, নিয়ে আসতো, সবকিছুই ঠিক ছিল। পরীক্ষা টরীক্ষা শেষ হলো, তারপরে যে জিনিসটা হলো, সে মানে চায় যে আমি আমার বাবার বাড়ি মানে একটু বেশি টাইম থাকি, এই জিনিসটা। এটা হওয়ার পরে আমার বাবা যেমন আমাকে তখনই বললো যে তুমি এই সংসার করো না, তুমি চলে আসো। এটা হলো আমার বিয়ের 2 মাসের মাথায়, যে তুমি আর এর সাথে থেকো না, আমি চাই না তুমি এই সংসারটা করো, তুমি চলে আসো। এটা যখন বলে, তখন আলটিমেটলি আমি আর আব্বার সাথে যোগাযোগ বন্ধ করে দিই, আমি চলে যাই আমার বাসায়। তো ওইভাবেই আমি থাকি, আমার সংসারটা ওইভাবেই চলে। তারপরে আমার ছেলে হয়, ছেলে হওয়ার পরে আব্বা আম্মাই আমার ছেলেকে দেখাশোনা করে। আমার তারপরে হচ্ছে মেয়ে হয়, মেয়েকেও আমার বাবাই মানে পুরাপুরি মানে আমার সন্তানদের আমার বাবা মাই দেখাশোনা করে। এটার মধ্যে কোনো ইয়া নাই, বেশ ভালোই চলতেছি। চলার পরে মানে সব দিক দিয়েই মানে সুখী, মানে ভালোবাসা যেটুকু মানে কমতি ছিল, তখন মনে করেন যে আরেকটু বেড়ে গেল তার প্রতি, যে না আমার মতো হ্যাপি কেউ নাই, আমি সবচেয়ে সুখী। আমি যখন যেখানে যেতে চাচ্ছি, যেটা খেতে চাচ্ছি, যেটা করতে চাচ্ছি, ইভেন আমি আমার কি কাপড় চোপড় লাগবে, কি লাগবে বা লাগবে না, কোনো কিছুই তাকে বলতে হয় না। আমার একটা প্রশ্ন হচ্ছে যে প্রতিটা বাবা মা তো তার মেয়ের বা তার ছেলের ভালোটা চান, তো নিশ্চয়ই আপনার বাবা মাও তাই। তো আমার হচ্ছে বিয়ের ঠিক 2 মাসের মাথায় আপনার বাবা যখন মানে এই ধরনের একটা অফার আপনাকে দিল, এইটার কারণটা কি আপনি আপনার বাবার সাথে কথা বলেছিলেন, বা তখন জানতে চেয়েছেন, বা তখন কি বিষয়টা, কেন আপনি কি কারণ তৈরি হলো? আমি আব্বাকে কখনো প্রশ্ন করি না এটা নিয়ে, কেন মানে হঠাৎ করে একজন মানুষ কেন, আপনার হাজবেন্ডকে। কিন্তু আমার বাবা কেন জানি মনে হচ্ছিল, সে আমাকে একদিন বলছিল যে তুমি তো এই সংসারটাতে তো আবার ফিরে গেলা, কিন্তু তোমার কপালে তো অনেক দুঃখ আছে, তুমি যে সুখটা এখন দেখতেছো, এই সুখটা তোমার ভবিষ্যতে থাকবে না, তুমি তো অনেক কষ্টে পড়বা। তোমাকে আমি বললাম, তুমি বুঝলা না আমার কথাটা। তা আমি আর এটা নিয়ে ঘাটে নেই, কারণ আমার মাথায় একটা জিনিসই ছিল যে বিয়ে যখন একজনকে করছি, একজনের সাথেই থাকবো। আমি কেন ঘর ভেঙে আবার চলে যাব? আমি কেন মানুষের কথার মুখপাত্রী হব? আমি যদি মানুষের কথাই শুনতাম, তাহলে তো আমি স্টুডেন্ট লাইফে প্রেমই করতে পারতাম, তাহলে আঙ্গুল তুলে সবাই আমাকে তখনও বলতে পারতো। সেই সুযোগটা যেহেতু আমি তখন দেই নাই, আমি এখন কেন দেবো? এটা তো আপনার বাবার মতামত ছিল, জি। আর আপনার মা? আমার মা কখনো আমাকে ওই ব্যাপারে কিছু বলে নাই, যে চলে আসো বা কি বা এই সেই, কখনোই সে কিছু বলতো না। কিন্তু সেও যে মনে মনে খুব একটা চাইতো, সেটা আমি বুঝতে পারতাম, যে সে পরে আমার লাইফটা তো এইভাবেই চললো। ঠিক আছে, আমি আমার বাসায় চলে আসলাম, আর তখন আমি আমার বাসায় থাকি। কিন্তু বাসায় থাকলেও যে প্রবলেমটা হয়, আমার মা আমার বাচ্চাদের ছাড়া থাকতে পারে না, মানে তাদের ছাড়া সে একদম কান্নাকাটি হাও মাও শুরু করে দেয়। আচ্ছা, তো বাচ্চারা আবার যায়, আমি আমার বাসায় থাকি, বাসায় রইলাম। থাকার পরে সে ভালোই চাকরি করতেছিল, চাকরি করতে করতে এক পর্যায়ে সে হুট করে বলতেছে আমি চাকরি ছেড়ে দিব। হ্যাঁ, চাকরি ছেড়ে দিব। কেন চাকরি ছেড়ে দিবে? কারণ হচ্ছে কি বলে, সে ওখানে করতে পারতেছে না, প্রতিষ্ঠান তো ছোট হয়ে যাবে, এই সেই বলে আলটিমেটলি সে একদিন চাকরি ছেড়ে দিয়ে সে চলেই আসছে। কেউ জানেও না যে সে চাকরি ছেড়ে দিছে। পর অফিস থেকেই তাকে খুঁজতে আসলো। অফিস থেকে যখন খুঁজতে আসলো, তখন জিজ্ঞেস করলো যে মানে আমার হাজবেন্ডের কথা জিজ্ঞেস করলো, সে কোথায়? তাহলে কেন, সে তো অফিসে। বলে না, সে তো অফিসে যায়নি, সে অফিস থেকে চাকরি ছেড়ে দিয়ে চলে আসছে। পরে যাই হোক, সে সেদিন বাসায় ছিল না। পরের দিন তারা আবার আরেকদিন আসলো, জিজ্ঞেস করলো। পরে সেদিন বাসায় ছিল, যে আবার তাকে ধরে নিয়ে গেল। ধরে নিয়ে যাওয়ার পরে সে আবার চাকরি শুরু করলো। তো এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমার হাজবেন্ড একজন মানুষ যে হচ্ছে মানে এই যুগে ওই রকম মানুষ পাওয়া যায় না, এতটাই সহজ সরল, এতটাই ভালো, প্লাস হচ্ছে এতটাই অনেস্ট। সে অনেস্টের কারণেই তারা আবার তাকে এসে ধরে নিয়ে গেল। আবার চাকরিতে গেল। চাকরিতে যাওয়ার পর আচ্ছা চাকরি করলো, করতে করতে একটা পর্যায়ে এসে সে আবার ধুম করে চাকরি ছেড়ে দিল।
চাকরি ছেড়ে দিল। আমি জিজ্ঞেস করলাম কেন তুমি চাকরিটা ছেড়ে দিলে? সে না, সে ওখানে তার পোষাবে না, কারণ কোম্পানিটা আর চলবে না এরকম। তো তারপর আবার আবার সে ওখানে জয়েন করলো, চাকরিটা ছেড়ে দিয়ে আবার সে ওখানে জয়েন করলো। যখন জয়েন করলো তখন আবার ভালোই চলতেছে, মানে সেই চলার মধ্যে কোনো ঝামেলা নাই, সেই চলার পথে বললে চলে যে কোনো কাটা নাই, মানে এত সুন্দর ভাবে চলতেছিলাম আমরা, আমাদের লাইফটা এত সুন্দর ছিল। সে ঢাকার বাইরে থাকতো, ঢাকার বাইরে থেকে আসতো, আসলেই বাচ্চাদের নিয়ে বাইরে যাবে, ঘুরবে ফিরবে খাবে, মানে অন্যরকম একটা জগৎ। মানে তখন মনে হতো যে না, আমি যে তার সাথে আমি চলছি এটা আমি হলো ভুল করি নাই, আমি ঠিকই ছিলাম, আমার আসছি আচ্ছা ঠিক আছে। বাচ্চারা তখন স্কুলে যাচ্ছে, লাইফটা তো আমি বুঝতেছি যে না, লাইফটা তো থেমে বোধহয় যাচ্ছে, মানে নিভু নিভু বাতি যেরকম সেরকম হয়ে যাচ্ছে, মানে সুখের যে ইয়াটা ছিল, আলোটা ছিল, সেটা বন্ধ হয়ে যাচ্ছে। তা আমার বাবা আমাকে আবার ডাকলো, কি হয়েছে, তোমার তো বুদ্ধি হবে না, তুমি এখন আবার চলে আসো, তোমাকে থাকতে হবে না, কারণ এই বাচ্চাদেরকে তুমি চালাইতে পারবা না। তা আমি তখনও যাইনি যে না আমি যাব না, আমি আমার সংসার রেখে আমি যাব না, কারণ আমার বাচ্চাদের দিকে কেউ আঙ্গুল তুলে বলবে যে ওরা ব্রোকেন ফ্যামিলির ছেলে মেয়ে, অসম্ভব। আমি কষ্ট করতে পারি, আমি সারা জীবন কষ্ট করব, দরকার হলে আমি মানুষের বাসায় কাজ করব, কিন্তু আমি আমার সংসার ছেড়ে আমি কোথাও যাব না, বিশেষ করে আমার বাচ্চাদেরকে তো আমি ছাড়বই না, এটা কোনোভাবেই সম্ভব না। তারপরে আমাদের কাছে যা পুঁজিপাটটা ছিল, টাকা পয়সা, সেটা দিয়ে ওকে মোটামুটি একটা ব্যবসার ব্যবস্থা করে দিলাম। তা আমাদের ভাগ্যটা এতটাই খারাপ যে টাকা পয়সা সব মানে চলে গেল, যে যেখানে ব্যবসার কাজে লাগাইলো সে নিয়ে চলে গেল টাকা, মানে পুরাটাই লসের খাতায় চলে গেল। মানে সহজ আর অনেস্ট মানুষ হলে আর কি যেটা হয়, সে সেটা রাখতে পারলো না, সেটা চলে গেল। চলে যাওয়ার পরে তো আমি আরো হতাশায় পড়ে গেলাম যে এখন আমার সংসারটা চলবে কিভাবে। তো এখানে যেটা হলো আমি ভুল যেটা করছি, যেটা আমার কাছে যেটা মনে হয় যে সংসারের হালটা যে কখন আমার হাতে চলে আসছে আমি এটাই বুঝতে পারিনি, যে কখন পুরাটা মানে আমার উপরে চলে আসছে, যে তারা তিনটা মানুষে আমার উপরে ডিপেন্ডেন্ট হয়ে গেছে, যে আমি তাদেরকে চালাতে পারবো, কিন্তু আমি কিন্তু কিছু করি না, আমার হাতে যেটা থাকে আমি সেটা দিয়ে মানে সাপোর্ট দিয়ে গেছি সংসারকে, বাচ্চাদেরকে, হাজবেন্ডকে দিয়ে গেছি। আমার হাজবেন্ড বা আমার বাচ্চাদেরকে আমি আসলে কি বলবো, যে আমি ওদেরকে এতটাই ভালোবাসি যে মানে রাত 2টার সময় উঠেও যদি আমার স্বামী বা আমার বাচ্চারা বলে যে আমি এটা খাবো, আমি তখন সেটা আমি করে দিব। মানে আমার সংসারটা হলো আমার কাছে মানে কি বলবো, যে মানে সোনার খনি কেউ মনে হয় মানুষ এত ভালোবাসে না যেটা আমি বাসি আমার বাচ্চা বা আমার হাজবেন্ডকে। কিন্তু আমার দুঃখ যে আমি আমার হাজবেন্ডকে এটা বুঝাইতে পারিনি যে আমি তাকে এতটা ভালোবাসি। পরে বাচ্চাদের আচ্ছা যাই হোক, সংসারটা আমি চালাচ্ছি, ভালো কথা চলতেছে সংসার, ছেলে মেয়েও পড়াশোনা করতেছে, করতে করতে একটা পর্যায়ে যে স্কুলের বেতন বন্ধ হয়ে গেল। এখন না পারতেছি বাবা মাকে বলতে, না পারতেছি কাউকে বলতে, তা এখন কি করব? এখন বাচ্চাদের তো পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে, স্কুল থেকে বারবার ফোন দিচ্ছে। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, বাচ্চাদের বেতন আমি দেব, কিন্তু আমার একটু দেরি লাগবে, কিন্তু দেব। তো এটা করে একবার, একদিন, 2 দিন, 3 দিন, আচ্ছা 1 মাস চালাইলাম, 2 মাস চালাইলাম, 3rd মাসে যে ওরা বসে পড়লো, মানে আমি আর টানতে পারতেছি না। পরে একটা চাকরি জয়েন করলাম, জয়েন করার পরে 6 মাস বাচ্চাদের গ্যাপ দেওয়ার পরে তারপরে আমি আবার ওদেরকে স্কুলে ভর্তি করলাম, নতুন করে আবার ভর্তি করার পরে ওরা আবার পড়াশোনা শুরু করলো। এখন বাচ্চা তো 2টা, কাকে রেখে কাকে ধরবো সেটাও বুঝতেছি না। আমার হাজবেন্ড আলটিমেটলি তখন কিছুই করে না, সে একেবারেই ঘরে বসা, এবং সেও দেখি যে আমার দিকেই তাকায় আছে, মানে আমি তাকে কি দিব, আমি কিভাবে চালাবো, আমি কি করব, সেটার উপরে সে ডিপেন্ড করে আছে। পরে আমি মাঝে মাঝে খুব খারাপ লাগতো যে আব্বা বললো তখন গেলাম না, এখন এটা কি করলাম আমি তো এখন আর পারতেছি না, পুরাটাই যে আমার উপরে ডিপেন্ড করতেছে, এখন আমি কিভাবে চলবো? পরে আমি তো যে চাকরিতে ঢুকলাম, ঢুকে মনে করেন যে আমি যখন বেতনটা পেয়ে
টাকা নিয়ে আসি, তখন ভালো, তখন চেহারা টেহারা সবকিছু একটু অন্যরকম, ভালো কথাবার্তা সবকিছুতেই অন্যরকম। আবার যখন টাকা থাকে না, যখন আমি টাকা চাই, তখনই আবার অন্যরকম। মানে তখন হলো সে আর আমাকে চেনে না, আমি কে। বা তার ফ্যামিলি থেকে যদি কিছু চাওয়া হয় বা বলা হয়, সে ওখান থেকে, আমি যদি তাকে দেই 10 টাকা, সে যদি ওখান থেকে আনে 1 টাকা, ওইটাই মুখ্য হয়ে যায়। ওইটাই তার কাছে অনেক কিছু। সেইটা আনছে, একদম হাত পা নাচায় নাচায় বলা শুরু করে, যেটা হচ্ছে আমার কাছে খুবই খারাপ লাগে। বাট আমি হলো কিছুই বলতে পারি না। ওই যে আমি বললাম যে সোনার খনির চাইতেও প্রিয় আমার সংসারটা, আমার বাচ্চা, আমার স্বামী। আমি হলো কিছুই করতে পারি না। আবার হলো মাঝে মাঝে আমার সাথে খুবই খারাপ আচরণ হয়, খুবই খারাপ ব্যবহার হয়। বাট আবার যখন আমাকে মাথায় হাত রেখে কিছু বলে বা ভালো করে আদর করে কিছু একটা বললো, ব্যাস আমি গলে গেলাম। এইভাবেই হলো আমার সংসারটা মানে চলতেছে। যে এখন কোত্থেকে আসবে, কিভাবে আসবে, সেটা বড় কথা না। মানে আমি চাকরি করি, আমি নিয়ে আসবো। সেটা কোথা থেকে আসবে, বা চাকরির যে একটা লিমিট আছে, সেই লিমিটের বাইরে যাওয়া যাবে না, সেটাও না। মানে ঘরের বাজার বলেন, ঘর ভাড়া বলেন, যেটাই হোক, সবকিছুই আমার উপরে। এখন ছেলে চালাইলে মেয়ে চালাইতে পারি না, মেয়ে চালাইলে ছেলে চালাইতে পারি না। সে এর মধ্যে মানে এর মধ্যে আর এই 2004-এর পরে সে যে টাকাগুলো লস খাইলো, তারপরে আর মানে কোনো কিছুই সে করতে পারে না। মানে যেখানেই যাচ্ছে লস খাচ্ছে ব্যবসায়। বা যেহেতু একটু বয়স হয়ে যাচ্ছে, চাকরিতেও যেখানে যাচ্ছে হয়তো বা চাকরির জন্য ট্রাই করতেছে, সেখানে তার সাথে যখন কথাবার্তা বলে সবকিছু ঠিক আছে, তার অনেস্টিটা, মানে কথা বললে তো একটা মানুষের ইয়াটা বোঝা যায় যে সে কিরকম। যখন বোঝে যে না সে মানুষ হিসেবে ভালো, তাকে ঠিক আছে নেওয়া যাবে, কিন্তু বয়সের দিকটা তাকাইলেই তখন আর কেউ কোনো কথা বলে না। যে এই বয়সে, কারণ এখন তো ইয়াং জেনারেশন চলে আসছে, এখন তার বয়স্ক একজনকে দিয়ে তার অফিস চালানো সম্ভব না। যে যত রান করতে পারবে সে তত তার ফিডব্যাকটা ভালো আসবে। তো সবাই ধরেই নেয় যে না, একজন বয়স্ক লোক, তাকে সে তো আর এত দৌড়াতে পারবে না, তাহলে সে কিভাবে কি করবে। এটা করে সে আর মানে কোনো চাকরি বাকরি পায় না, না পেয়ে আবার ব্যবসার জন্য ট্রাই করে। ব্যবসার জন্য ট্রাই করতে থাকে, দিয়ে তো ছেলে মেয়ে দেখা যায় যে মানে যেভাবে তারা বেড়ে উঠছে তার পুরা বিপরীত সাইডে পড়ে গেছে। যেখানে তাদের কোনো খাবারের অভাব ছিল না, যেখানে যাদের কোনো কাপড় চোপড়ের অভাব ছিল না, সেখানে তারা পুরাটাতেই অভাবের মধ্যে পড়ে যাচ্ছে। আমিও এটা ফিল করতেছি যে আস্তে আস্তে সংসারটা কোন দিকে যাচ্ছে। আমি তো হলো আসলে পারবো কি পারবো না সেটাও বুঝতেছি না, কিভাবে কি করব। এখন ছেলে মেয়েকেও তো আমি মাঝপথে আবার থামাই দিতে পারি না, যে তারা থেমে গেল, যে পড়াশোনা করলো না, আচ্ছা ঠিক আছে থাক, সেটাও পারতেছি না। তাকে যদি বলি যে ছেলে মেয়ের তো পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে কি করবা? তার কথা যদি, আমার তো টাকা পয়সা নেই, পড়াশোনা বন্ধ হয়ে গেলে চাক বন্ধ করে রাখো, আমি কোথা থেকে দিব, আমার তো দেওয়ার কোনো জায়গা নেই, তাহলে বন্ধ। আমি যদি বলি ভাতে, এখন তো ভাত রান্না করবো, ভাতের চালটা নেই, নাই আমি কোথা থেকে আনবো, আমি কি চুরি করে আনবো? আমি তো চুরি করতে পারবো না। ভাতের চাল নেই, রান্না করবা না, এমনি থাকো। তাহলে এই অবস্থা। এখন আমি তো মা, আমি তো পারি না। আমি তো যেভাবেই হোক আমি চালেরও ব্যবস্থা করি, আমি হচ্ছে বাচ্চাদের পড়াশোনারও ব্যবস্থা করি, বাচ্চাদের কাপড়েরও ব্যবস্থা করি। এখন সবকিছু তো আর আমার পক্ষে সম্ভব না, এটাও তাদেরকে বুঝাইতে পারি না। কিছু বললেই না, এটা হবে না, এটা হবে না। ছেলে যদি বলে যে বাবা এটা কিভাবে হবে, ছেলে তো ছোট, তার পক্ষে তার কোনো কাজ করা সম্ভব না। রিক্সা চালায় চলো, মানে এক বাক্যে সে, আমি মাঝে মাঝে চিন্তা করি যে সে কি মেন্টাল পেশেন্ট হয়ে যাচ্ছে। কারণ এই ভদ্রলোকের তো এরকম কথা বলার কথা না, সে তো কখনো এরকম বলে নাই। তার বাচ্চারা কিছু চাওয়ার আগেই বাচ্চারা পেয়ে গেছে, তো সেই বাবা কি করে এই ধরনের কথা বলে, বা সে তার ওয়াইফকেই বা এরকম কথা কিভাবে বলে। এটা মানে মাঝে মাঝে আমি চিন্তা করতাম যে এটা কিভাবে সম্ভব, কিন্তু দেখি যে না, আলটিমেটলি সে কেমনই জানি হয়ে যাচ্ছে। যাই হোক, পরে সে আবার আমাকে বলতেছে যে আমি একটু ব্যবসা করতে চাই, আমার কিছু টাকার ব্যবস্থা করে দাও, কিছু টাকার ব্যবস্থা করে দাও। আচ্ছা, আমার পরিচিত একজনকে বললাম যে আমাকে কি কিছু টাকা দেয়া যায়? সে আমাকে বললো যে আপনার কত লাগবে? তা আমরা, আমার বেশি না, আমাকে 2-3 লাখ টাকা দিলেই হবে। কি করবেন? এরকম ব্যবসা করতে চাই। তাই আচ্ছা ঠিক আছে। পরে সে বলে যে আমাকে আবার ফোন দিয়ে বলে যে আমি আপনাকে 5 লাখ টাকার ব্যবস্থা করে দিতে পারবো, আপনি কি এটা নিবেন?
আমি মানে কতখানি বোকা বোকা না হলে এই কাজটা কেউ করে না। তা আমি ভাবলাম যে ঠিক আছে, যেহেতু 2 লাখ টাকায় ব্যবসা শুরু করবে, 2 লাখ টাকা দিয়ে আর কি করবে, আর ও তো আমার পরিচিত, তাহলে তার কাছ থেকে ঠিক আছে আমি 5 লাখ টাকা নিয়ে দিই, তো ব্যবসা করে যদি সে দিতে পারে আস্তে আস্তে দিলেও তো হবে, কোনো সমস্যা নেই। তা আমরা আচ্ছা ঠিক আছে তাহলে আমাকে দিয়ে যাও, এটা দিয়া শুরু করা যাক। পরে সে আবার বাসায় এসে দিয়ে গেল টাকাটা। দিয়ে যাওয়ার পরে আমি রাখলাম, সে চলে গেল। পরে যে সোর্সে ব্যবসা করতো সেখানে আমি নিজে সন্ধ্যাবেলা যেয়ে টাকাটা দিয়ে আসলাম। দিয়ে আসার পরে মানে এটা যে আমার কষ্টের লাইফটা শুরু, মানে শুরুটা যে মানে কতখানি কষ্টের আমার এটা চিন্তা করলে এখনো মানে অস্থির লাগে। আমি নিজে যে সেখানে টাকাটা দিয়ে আসলাম, যেখান থেকে সে মাল কিনলো, ট্রাক ভর্তি ভর্তি মাল দেখে তখন আমি চিন্তা করলাম যে এই যে মালগুলো নিল, এই মালের ভিতরে কি ভালো জিনিস আছে? আমি কিন্তু তাকে তখনও জিজ্ঞেস করছি, এবং যে লোকটাকে মাধ্যমে সে কিনলো সে বলে কি, ম্যাডাম আপনি চিন্তা করেন না, এই যে এখানে যে টাকার মাল নিচ্ছে তার ডবল টাকা আপনার ঘরে আসবে। এটা যখন বললো তখন আমি আরো কনফিউজড হয়ে গেলাম। তখন আমি চিন্তা করলাম যে এই যে টাকাগুলো দিলাম এটাই সর্বনাশ, এটাই শেষ। কিন্তু তাকে আমি কিছুই বলিনি, কারণ আমি জানি যে তাকে যদি আমি কিছু বলি তার একটা বাজে অভ্যাস কি, যে মানে সে কিছু করতে পারবে না, বাট আপনি যদি তাকে কিছু একটা দিলেন, দিয়ে আবার পেছনে কথা বলবেন, সে তখন একদম হাত পা ছুটাছুটি করে ওখান থেকে লাফায় চলে যাবে। আচ্ছা, ঠিক আছে তুমি করো, তুমি এত বলছো তুমি করো, আমি নাই। বাস সে চলে গেল। আলটিমেটলি কিন্তু কষ্টটা আমার উপরে পড়ে গেল, কারণ দেখা গেল যে জিনিস কাজটা সে আমাকেই করতে হবে। তা আমি আর কিছু বললাম না, না বলে আমি টাকাটা দিয়ে আমি বাসায় ফেরত দিলাম, সে মাল নিয়ে চলে গেল। তার এদিকে তো হলো সংসার কিভাবে চলে সে তো আর জানে না। আমি টুকটাক যেভাবে পারতেছি বাচ্চাদেরকে টাইনে নিয়ে যেতেছি, তারপরে হচ্ছে থাকি হচ্ছে বাসা ভাড়া বাসায়। তাকে যদি আবার আমি বলি যে 2-3 মাস হয়ে গেল তাহলে বাসা ভাড়া দাও, বাসা ভাড়া তো দিতে হবে। আচ্ছা সে 1 মাসে দিল, আর 1 মাসে দেয় না। তারপরে বললেও আবার রাগ হয়, হ্যাঁ টাকা দিয়েই টাকা চাওয়া শুরু করে দাও। আমি তো টাকা দিয়ে তোমার কাছে টাকা চাচ্ছি না, টাকা দিচ্ছি, সেটা ফিডব্যাক তো কিছু একটা কিছু না কিছু আসবে। আমি তো চালাচ্ছি, বাকিটা তুমি চালাও। আবার দেখি সে বাসায় আসাও বন্ধ করে দিচ্ছে। আচ্ছা, তো বাসায় আসা বন্ধ করে দিচ্ছে, ব্যাপারটা কি? সে সহজে আসে না, আসলেও তাড়াহুড়া করে চলে যায়, বাসায় বাজার ঘাটের কথাও কিছু বলে না। পরে আমি তাকে দেখতে গেলাম যে আসলে ঘটনাটা কি, আমি একটু যেয়ে দেখে আসি তো সে যেখানে থাকে। গেলাম, যাওয়ার পরে দেখলাম যে আমার আম আর সালা দুটাই চলে গেছে। আলটিমেটলি আমার মানে আমি যেটা ভাবছিলাম ঘটনা ঠিক সেটাই হয়েছে। মাল যেটা দিচ্ছে উপরে ভালো, ভিতরে সব গার্বিস। আচ্ছা, দিয়ে পুরো আমাদেরকে একদম রাস্তায় বসাই দিল। রাস্তায় বসানোর পরে এখন তো চলবো কিভাবে? উনি আসছেন না কেন বাসায়, বা উনি এই ব্যাপারগুলোকে জানতেন, মানে আপনি যাওয়ার আগেই জানতেন নাকি? না, সে জানতো, আচ্ছা। সে জানতো, সে আমাকে বলে নাই, কারণ কথাগুলো আমি তাকে বলছিলাম আগেই। আচ্ছা, বলার পরে সে আমার সামনে এসে দাঁড়াবে কিভাবে, এটা চিন্তা করে সে আর আমার সামনে আসে নাই। মানে তার প্রবলেমটা হচ্ছে সে মানুষকে এতটাই বিশ্বাস করে যে তাকে যা বলে তাই সে বিশ্বাস করে, যে হ্যাঁ এটাই ঠিক। সে বলছে, তাকে যদি আমি কিছু বলতাম সে বলতো যে না, মানুষকে অবিশ্বাস করা যাবে না। মানুষকে যদি অবিশ্বাস করো তাহলে জগতে বাস করবা কিভাবে? তখন মানুষ যে তার ক্ষতি করতে করতে শেষই করে দিল, এটা আমার ধারণা সে এখনো বোঝে নাই। এখন যে তার মানে দেয়ালে পিঠ থেকে সেটা বের হয়ে যাচ্ছে, তাও আমার ধারণা সে বোঝে নাই যে মানে কতখানি কষ্টে এখন সে আছে বা কি অবস্থায় সে আছে সেটা। পরে তাকে আমি বললাম যে এখন কি হবে, সে আর কোনো কথা বলে না। কি হবে সেটা সে নিজেও জানে না যে কি হবে। আচ্ছা ঠিক আছে, আমি তাকে আবার ঢাকা ফিরাই নিয়ে আসলাম, যেহেতু আমার সবই চলে গেছে, তাহলে তার এখানে থেকে কোনো লাভ নেই। তাহলে এখন কি করব? এদিকে বাসা ভাড়ার জন্য তো অস্থির বাড়িওয়ালা, যে ভাড়া দেন ভাড়া দেন ভাড়া দেন করে হয়রান। পরে ওখানে ভাড়া দিতে পারলাম না, না পেরে পরে যাই হোক আমি ওই চাকরি বাকরি থেকে কোনোভাবে কিছু ম্যানেজ করলাম, করে টোরে ওই বাসায় ভাড়া দিলাম। ভাড়া দিয়ে পরে এখন বাসা ছাড়তেই হবে। তার বাসা ছেড়ে কিভাবে যাব? সে বাসাও দেখে না। তার বলছে বাসা যদি না দেখো আমি ছেলে মেয়ে কোথায় দাঁড়াবো? দাঁড়ানোর তো একটা জায়গা লাগবে। পরে আমি নিজেই একটা বাসা দেখলাম, অফিস থেকে ফেরার পথে খুঁজে খুঁজে একটা বাসা দেখলাম। দেখার পরে ওই বাসার যে বাড়ি আলিয়ে খালাম্মা, তাকে বললাম যে খালাম্মা আমার তো একটু ঝামেলার মধ্যে আছি, আমি আপনার বাসায় কালকেই উঠবো, কিন্তু আমি আপনাকে বাসার অ্যাডভান্স করতে পারবো না।
তো উনি আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে, অ্যাডভান্স লাগবে না। তো না, সে আমাকে বলতেছে যে না, অ্যাডভান্স ছাড়া তো আমি উঠতে দিব না, বাসায় ওঠা যাবে না, অথচ আমাকে পরের দিন বাসা ছাড়তেই হবে। তো তখন আমি কি করব? আমি তো পুরা হাবুডুবু খেয়ে গেলাম যে এখন তো আমার তো করার কিছুই নেই, যে আমি যে একটা কাজ করব, যে সেখান থেকে কিছু নিয়ে আসব, সেই উপায়ও তো এখন নাই। কি করব? পরের দিন যাই হোক, যেহেতু 1 তারিখ ছিল, স্যালারি পাইলাম, স্যালারির যে টাকাটা ছিল ওইটা নিয়ে বাড়িওয়ালাকে দিলাম, দিয়ে বললাম যে আমি কালকে আসবো। তো পরে উঠলাম ওই বাসায় উঠে তখন ছেলেরও পরীক্ষা চলে আসছে, মেয়ে তো স্কুলে যায় না, এই অবস্থা। মানে মেয়ের স্কুলটা যত দূরে আর তার বয়স অনুযায়ী তার হেঁটে যাওয়া সম্ভব না অত দূরে, যে আমি তাকে হাঁটায় কিভাবে একটা মেয়েকে এত দূরে স্কুলে নিয়ে যাব, সেখানে এসে ক্লাস করবে, সারাদিন থাকবে না খেয়ে বসে, আবার সে আসবে। তো এটা কিভাবে সম্ভব? যেদিন আমার হাতে টাকা থাকে সেদিন আমার মেয়ে স্কুলে যায়, যেদিন না থাকে সেদিন সে যেতে পারে না। ওর বাবাকে বললে তো কোনো কথাই বলে না, সে চুপচাপ। তা আমার আব্বা আমাকে বলল যে তুমি তো এখন বুঝবা কিছু, এখন যদি বুঝো তাহলে এখন চলে আসো, তোমার তো এখনো বোঝার সময় আছে। তো তারপরে আমি আব্বাকে বললাম যে আব্বা আমি আপনার বাসায় আমি চলে গেলাম, ঠিক আছে, আমার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে ছেলে মেয়ে চলে গেলাম। আপনার ভাইয়ের বউরা, আপনার ছেলের বউরা যখন আমাকে বলবে যে আপনার তো হাজবেন্ড ছেড়ে চলে আসছেন, খেতেও দিবে না, তখন কি করবেন? তার জবাব তখন আপনি কি দিবেন বলেন? তারপর বলে যে সেটা দেখা যাবে। আমি একটা জায়গাতে একটু জাস্ট আমার মানে বারবারই ভাবছি আর কি, গল্পটা যতই শুনছি যে আপনার বাবা আপনার দায়িত্ব নিতে যাচ্ছেন, আপনার সন্তানের দায়িত্ব নিতে যাচ্ছেন, কিন্তু আপনার হাজবেন্ডকে ডিভোর্স দেওয়ার ব্যাপারে মানে এই ডিসিশনটা মানে এরকম কেন? মানে জিনিসটা তো উনি তো দায়িত্ব যদি নিতে পারেন যে ঠিক আছে, যেহেতু জামাই, সো যে কোনো জব দেয়া হোক বা যে কোনো ডিসিশন নেওয়া, উনি তো ওনার জায়গা থেকে সেই ডিসিশনটা নিতে পারতেন। উনি মানে একটাই শর্ত বারবার জুড়ে দিচ্ছেন যে আপনি ডিভোর্স দিয়ে আসেন এবং ফিরে আসেন, মানে এইটা কেন? প্রথমত আব্বা হচ্ছে প্রথম থেকে, আব্বা যেহেতু একজন চাকরিজীবী ছিলেন, আব্বা হচ্ছে ওর চাকরিটা ছেড়ে দেওয়াটা মোটেই পছন্দ করে নাই। আচ্ছা, হ্যাঁ, এটা পছন্দ করে নাই। আর শুরু থেকেই আব্বা কেন জানি আব্বার মাথায় ঢুকেছিল যে আমি এর কাছে হ্যাপি হব না। তাহলে বিয়েটা কি করে হলো? মানে হ্যাঁ, বাবার মার অপছন্দ তো নিশ্চয়ই বিয়ে হয়নি। বিয়েটা আসলে যে আমি শুরুতেই কিন্তু বলছি যে আমার বাবার কিন্তু পছন্দ ছিল না। আচ্ছা, তা আপনি আপনার মানে যেহেতু বারবার বলছিলেন যে আপনি আপনার পরিবারের প্রতি রেসপন্সিবিলিটিস থেকে বিয়ে করেছেন, মানে প্রেম করেননি, সেই অবস্থায় আপনার বাবার পছন্দ নয়, তারপর ওই জায়গাটায় আপনি বিয়ে করলেন, মানে ওই জায়গাটাই তো আসলে বারবার একই পয়েন্ট আমরা ফিরে যাচ্ছি। হ্যাঁ, ওখানে হচ্ছে যে মানে আব্বাকে যে বিয়েটা ঠিক করে দিছিল সে এতভাবেই কনভিন্স করছে, প্লাস হচ্ছে যারা হচ্ছে ওদের বাড়িঘর দেখতে গেছে, আমাদের তো বিয়ের আগে বাড়িঘর দেখতে যায়, জি, যে ছেলের বাড়ি কিরকম বা মেয়েরাও আসে, মেয়েদের বাড়ি কিরকম, জি, যখন দেখতে যায় তখন যে তাদের বাড়িঘর পছন্দ হয়ে গেছে। বাড়িঘর পছন্দ হয়ে তারাও এসে আব্বাকে কনভিন্স করলো যে না ভাই, এখানে কোনো সমস্যা হবে না, আপনি বিয়ে দেন, কোনো ভালো হবে না, কারণ ওরা গ্রামের মধ্যে নাম করার লোক, কোনো ঝামেলা হবে না। আচ্ছা, আমরা তো আপনার ফ্যামিলির কথা শুনছিলাম, কিন্তু আপনার হাজবেন্ডের ফ্যামিলির কথাটা একটু জানতে চাই। মানে এই যে আপনাদের এই সিচুয়েশন, কারণ আপনার বাচ্চার যে সিচুয়েশনটা বলছেন, এটা যে কোনো সুস্থ মানুষকে ইমোশনাল করে ফেলবে, যে একটা বাচ্চা স্কুলে যাইতে হবে, তাকে হেঁটে আসতে হবে, মানে এইরকম একটা সিচুয়েশনের মধ্যে আপনার সময় কাটাচ্ছিলেন। তো আপনার ফ্যামিলি বুঝলাম যে জামাইকে মেনে নিতে পারছে না বা সামহাউ তার সমস্যার কারণে আপনি বলছেন, তাদের ফ্যামিলি থেকে তারা কি এগিয়ে আসছিল কিনা, বা তাদের ফ্যামিলি মেম্বার্সরা কেউ আপনাদেরকে সেই সময় সাপোর্ট দিয়েছিল কিনা? না, তারা হচ্ছে সেই সময় আমাকে কেউ সাপোর্ট দেয় নাই। তাদের যে ব্যাপারটা ছিল, আমার শ্বশুর অতিশয় একজন মানে ভদ্র এবং ভালো মানুষ বলবো, এক কথায় সে খুবই ভালো মানুষ ছিল এবং সে আমাকে খুবই আদর করতো, মা ছাড়া সে আমাকে কখনো কথা বলে নাই। কিন্তু আমার শাশুড়ির যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে যে আমরা তো আসলে বা একদম মানে প্রবাদ বাক্যের মতো যেটা আমরা বলতে পারি যে মেয়ে কখনো কি বলে, বউ কখনো শ্বশুর বাড়ি যে বিয়ে হয় না, আর শাশুড়িও কখনো মা হয় না। হ্যাঁ, তা আমার শাশুড়ির ব্যাপারটা ছিল, আমি যতই তাদের কাছে যেতে চাই, বা যেমন তাদের কোনো একটা গোপন কথা আছে, আচ্ছা ঠিক আছে আমি ওই বাড়ির নতুন মেম্বার, 1 দিন 2 দিন না হয় শুনতে পাই না, কিন্তু 3rd দিন তো আমি জানতে পারি। তারা ওই দূরে যে কথা বলবে, আচ্ছা এটা আমার খুব দৃষ্টিকটু লাগতো। আমি আমার হাজবেন্ডকেও বলছি যে আচ্ছা আমি তো এই বাড়িরই মেম্বার, তাহলে তোমরা আমার সামনে বলতে সমস্যাটা কোথায় তোমাদের? তোমরা ওই দূরে যে কথাগুলো বলো কেন বলো? এটা তো না বললেও পারো। আর একটা ব্যাপার ছিল যে আমার শাশুড়ি সবসময়
মানে যেহেতু আমি ওই বাড়ির বউ, আমি আশাই করতে পারি যে যে কোনো কথা সে আমাকে বলবে, তা না। সে হলো তার মেয়েদেরকে ছাড়া সে চলতে পারে না। আচ্ছা, মানে তার মেয়েরা তাকে যেটা বলবে সে সেটাতে বিশ্বাসী। Okay. মানে যে কোনো ব্যাপার ডিসিশনটা তার মেয়েরা নেবে। তো এটা হচ্ছে আমার খুবই অপছন্দের একটা ব্যাপার ছিল। এটা শুধু আমার অপছন্দের ব্যাপার বললে ভুল হবে, এটা আমার শ্বশুরেরও খুব অপছন্দের একটা ব্যাপার ছিল। এবং আমার শ্বশুর আমাকে সবসময় বলতো যে মা, এই জিনিসটা থেকে কখনো তুই বের হতে পারবি না, কারণ তোর শাশুড়ি ওই মেয়েদের কথা শুনবেই। আমি শুধরাতে পারি নেই তাকে, তুই কিভাবে তাকে শুধরাবি? ওকে, এটা কোনোভাবেই সম্ভব না। এই যে আমার সাথে ওদের একটা দূরত্ব হয়ে যায়, কারণ আমি আলটিমেটলি ওই বাড়িতে যাওয়া বন্ধ করে দিই, কারণ ওটা তো আমার পছন্দ না। সুখে দুঃখে যেটাই হোক, সেটা সুখী হোক দুঃখী হোক, সেটা আমার সাথে শেয়ার করবে। আর আমিও তো ওই বাড়ির মেম্বার। যখন দেখতাম যে না, বা এটা হবে না, বা আমি ছোট্ট একটা কথা আমার শাশুড়িকে বললাম, আমি একটা জিনিস খুব গ্যারান্টি দিয়ে বলতে পারি, সেটা হচ্ছে যে আমার শ্বশুর শাশুড়ি বা আমার শ্বশুর বাড়ির লোকজন কেউ বলতে পারবে না যে আমি কখনো তাদের সাথে ঝগড়া করছি বা কটু কথা বলছি বা তাদের এগেইনস্টে কোনো কথা বলছি, এটা কেউ বলতে পারবে না। যার জন্য হলো যে আমার আস্তে আস্তে আমি নিজেই দূরে সরে আসি, যে থাক দরকারটাকে। আমি কিছু একটা বললাম, যদি আমি ভালো কথাও বলি যে মা আজকে এটা রান্না হোক, সেটা তার একদম, তার মেয়েরা দেশের বাইরে থাকে, সেই পর্যন্ত খবর চলে যাবে। বুঝতে পেরেছি। তার মানে আপনার শ্বশুর বাড়ির সাথে আপনার একটা ডিস্টেন্স ক্রিয়েট হয়ে যায় আপনার শাশুড়ির কারণে। হ্যাঁ হ্যাঁ, কারণ হলো যে যেহেতু সে আমাকে ওইভাবে আমার কথা হলো যে আমি যেটা বলছি আচ্ছা ঠিক আছে সেটা তুমি করো, কিন্তু সেটা তো ঢোল পিটিয়ে সব জায়গায় বলার দরকার নাই না, সেটা সব জায়গায় বলবে। তারপরে হচ্ছে সে চায় যে আমি তার মেয়েদের খুব ভোজি, মানে খুব মানে জিহুজুর করে চলি, কিন্তু আমার পক্ষে তো এটা সম্ভব না। তো আমার মেয়েকে আমি এখন কিভাবে পাঠাবো? সে হচ্ছে স্কুলে যাবে আসবে, এটার জন্য তো একটা ভাড়ার দরকার, টাকা লাগবে। টাকাটা আমি কোথা থেকে দিব? যাই হোক করে মানে যেভাবেই হোক এটা আমি অ্যারেঞ্জ করলাম। হয়তোবা সে সপ্তাহে টিচারদের কাছে গেলাম, তাদেরকে যা বললাম যে ওর তো আসলে রেগুলার আসা সম্ভব না, সপ্তাহে সে এতদিন আসবে। তো ওইভাবে আমি তাকে স্কুলে দেওয়া শুরু করলাম। স্কুলে দেওয়ার পরে দেখলাম যে না, সে যাই হোক, যেহেতু আমি আল্লাহর কাছে একটাই শুকরিয়া আদায় করি যে আলহামদুলিল্লাহ আমার বাচ্চা দুটো স্টুডেন্ট ভালো, তারা যে এত প্রতিকূল অবস্থার মধ্যেও তাদের রেজাল্ট গুলো ভালো, আল্লাহ এটা হলো একদম গড গিফটেড। এটার সাথে মানে কোনো মানে কম্প্রোমাইজ নাই, কোনো যৌক্তিকতা নাই, কোনো কিছুই নেই। ওরা ওদের জায়গায় ওরা ঠিক আছে। তো রেজাল্ট যখন হইলো তখন দেখলাম যে না আলহামদুলিল্লাহ রেজাল্ট ভালো হইলো, ঠিক আছে। তারপরে আমার সংসারটা তো চলতেছে কোন রকমে, মানে ওইটারে যেমন হলো বলে যে সাইকেল যেভাবে চলে সেভাবেও চলে না, মানে ঘুরায় কোন রকমে চলতেছে। হাজবেন্ডকে বললাম যে কি করবা, কিছু তো একটা করতে হবে। সে মানে কিছুই পারতেছে না। এর মাঝখানে এর আগে যখন সে চাকরিটা ছেড়ে দিল তখন আমি তাকে মার্চেন্ডাইজিং এ ভর্তি করলাম, যে আমি চাকরি করে তাকে মার্চেন্ডাইজিং এ ভর্তি করলাম, যে তুমি মার্চেন্ডাইজিং এর ট্রেনিংটা করো, এখানে তো এখন এই জিনিসটা বেশ ভালো যায়, যদি এখানে কিছু করতে পারো তাহলে ভালো। আচ্ছা ঠিক আছে, মার্চেন্ডাইজিং এ এসে 6 মাসের একটা কোর্স করলো। করার পরে যেটা হলো যে ওখানে এসে একটা চাকরি পাইলো 5,000 টাকা। তো সে চিন্তা করলো, সে আর আমাকে কিছু বলে নাই, সে তখন ওখানে চিন্তা করছে যে আমি এখন 5,000 টাকার চাকরি নিব, আমার ঘর ভাড়া আছে, আমার হচ্ছে বাচ্চাদের বেতন আছে, এতে তো কিছুই হবে না। কিন্তু সে যদি তখন এই ভবিষ্যৎটা চিন্তা করতো যে আজকে আমি 5,000 টাকার চাকরিতে ঢুকলে 5 বছর পরে এইটাই আমার 5 লাখ টাকা হবে, কিন্তু সে তখন ওই বোকামিটা করে ওখানে আর ঢুকলো না। আলটিমেটলি সে আর কোনো চাকরিই পেল না। তো মার্চেন্ডাইজিং যেটা সে ট্রেনিং করছিল বা যেটা হয়, চর্চা না থাকলে কোনো কিছুই হয় না, সে ওইটাতেও কিছু করতে পারলো না। যা ব্যবসা করতে গেল সেখানেও সে টাকা পয়সা সব গেল, লস খাইলো। তারপরে আবার সে আবার ঘর ভাড়া নিয়ে আবার টানপোড়েন শুরু হয়ে গেল বছর খানেকের মধ্যেই। তাহলে এখন কি করব? এখন তো করার কোনো উপায় নেই যে এখন আমি কিভাবে সংসার চালাবো। আর এত ছোট বাসা, এর চেয়েও ছোট বাসা আমি কোথায় পাবো? এটাও তো একটা দেখার বিষয় যে আমি কিভাবে চলবো। আমি এখন বাচ্চাদের এই খাবারের ব্যবস্থা করব, না ঘর ভাড়ার ব্যবস্থা করব, না তাদের স্কুলে আনা নেওয়ার ব্যবস্থা করব, কোনোটাই মানে করতে পারতেছি না যে কি দিয়ে কি করব। পরে যাই হোক খালাম্মা আলটিমেটাম দিয়ে দিল যে বাসা ছাড়তে হবে। কি বিপদে আমি আবার পড়ে গেলাম। পরে যাই হোক খালাম্মাকে বুঝাই শোনায় আরো 2-3 মাস রইলাম। তারপরে হলো আবার বাসা খোঁজা শুরু করলাম। খুঁজতে দেখলাম একটা বাসা। আচ্ছা যাই সেখানে যে উঠলাম। উঠার পরে
ওই ওই ভদ্রলোকরে বললাম যে আমি কোনো অ্যাডভান্স দিতে পারবো না, আমি আপনার বাসায় উঠবো। তো সে বললো যে আচ্ছা ঠিক আছে, আপনি অ্যাডভান্স দিতে না পারেন, আপনি বাসায় উঠে ভাড়া দেন। তো সে আমাকে এই উপকারটা করলো, করার পরে আমি বাসায় উঠলাম। উঠে ভাড়াটা আছে যাই হোক অনেক কষ্টে জোগাড় করে দিলাম। এখন ছেলে মেয়ে তো বসা, এখন আমি কিভাবে কি করব? মেয়েকে যাই হোক ওখানে যেমন রোড ক্রস করতে হইতো, এখানে আবার স্কুলটা একটু কাছে হইলো, যার জন্য স্কুলে তার যাওয়া আসাটা সুবিধা হইলো। তার এক ফ্রেন্ডের সাথে বললাম যে তুমি একটু ওর সাথে আসা যাওয়া করো, তাহলে আমার জন্য একটু সুবিধা হয়, তা না হলে তো ঝামেলা, আবার ঠিক টাইমে বাসা চলে আসবে। তা আচ্ছা ঠিক আছে মা। তোর ওই ফ্রেন্ডের সাথে আসা যাওয়া শুরু করলো। মাঝে মাঝে স্কুলের ভ্যানকে বললাম, ওখানে ওদের মিসকে বলে দিলাম যে একটু কষ্ট করে ওরা যদি মাঝে মধ্যে নিতে না আসতে পারি বা ওর ফ্রেন্ডের সাথে যেতে না পারে তাহলে একটু ভ্যানে দিয়ে। তো সে ভ্যানে যে দিবে, ভ্যানেরও তো ভাড়া আছে, ভ্যানের ভাড়াও 2000 টাকা। তা আমি এখন এত টাকা কোথা থেকে দিব? আবার স্কুলে কোচিংও নাকি করতে হবে, তো কোচিং এর টাকা কোথা থেকে দিব? পরে টিচারদেরকে বললাম যে ওকে হচ্ছে আপনারা ইয়াটা কমাই দেন, যা বেতন দিতে হবে সেটা একটু যদি 50% করে দেন তাহলে আমি একটু ট্রাই করতে পারি। তো স্যারটা খুব ভালো ছিল, সে পরে বললো যে আচ্ছা ঠিক আছে, আর ভ্যানটা হচ্ছে ফ্রি করে দিল, যে ভ্যানে ও তো আসবে না, শুধু যাবে, তাহলে ভ্যান ভাড়াটা ফ্রি থাক। তো এভাবে ও স্কুল করলো, করতে করতে এখন দেখা যায় যে ওই বেতন দিচ্ছি, ভ্যান ভাড়া স্কুলের কোচিং এর টাকা দিচ্ছি, এদিকে আমার ঘরে খাওয়ার টাকা নেই। তো বাচ্চা কাচ্চা যাই হোক ওইভাবেই চলে, যে ঠিক আছে চলুক যেভাবে চলতেছে, এখন এর বাইরে তো আর কিছু করার নাই। আর তারাও হচ্ছে আমার উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, যে যে কোনো জিনিস চাওয়া বা যে কোনো আবদার করা সব আমার উপরে করা শুরু হয়ে গেছে। মানে তারা তখন বাবাকে ভুলে গেছে, যে বাবাকে বলতে হবে, সেটা তাদের আর মনে নেই। তো ওর বাবা আবার হলো ওই যে কাজ যা করতো টুকটাক এনে আমাদের হাতে দিত, আর যখন পারতো না তখন সে ওই উল্টা পাল্টা কথাবার্তা, এই হলো কেন, ওই হলো কেন, সেই হলো কেন, এটা আমি পারবো না, এটা করলা কেন, ওটা করলা কেন, এই অবস্থা। পরে কাজ করতে করতে আমি যেখানে চাকরি করতাম ওটা হলো অফ হয়ে গেল, চাকরিটা অফ হয়ে যাওয়ার পরে আমার এক ফ্রেন্ডের কাছ থেকে মাঝে কিছু ড্রেস নিয়ে আসলাম, যে ঠিক আছে এখন যেহেতু চাকরি বাকরি নাই তাহলে একটু ড্রেস দেখি, ড্রেস যদি সেল করতে পারি তাহলে তো মোটামুটি ঘর ভাড়াটা হয়ে যাবে। তো ওইটা করে কয়দিন চললো ঘর ভাড়া, ওই ড্রেস সেলে আর কত আসে। আর এখন তো এই ব্যবসাও তো প্রচুর, এই ব্যবসার তো কোনো অভাব নাই যে শুধু আমার কাছ থেকেই নেবে এমন তো না, পরিচিত জন যারা আছে তারা তো সবার কাছ থেকেই সবাই নেয়। তো এটা নিয়ে মোটামুটি চললো, চলার পরে তারপরে আবার ঘর ভাড়াতে আটকাই গেলাম। মানে এখন ঘর ভাড়া দিব কোথা থেকে? আবার মানে একই প্রবলেম আমাকে বারবার মানে ধাক্কা দিচ্ছে, একই সমস্যা। মানে এই সমস্যা থেকে আমি আর বেরোতে পারতেছি না। আমার হাজবেন্ডকে বললে সে তো কোনো কথা বলে না, সে চুপ করে বসে থাকে, মানে তার কোনো সে নাই এখানে। তো মাঝে মাঝে এত খারাপ লাগে, তখন মনে হয় যে দূর এই সংসার ফালাই দিয়ে চলে যাই, দুই চোখ যেদিকে যাবে সেদিকে চলে যাব। আর একটা সমস্যা হলো যে মানুষ চাইলেই সুইসাইড করতে পারে না। সুইসাইডটা আসলে কোনো সমস্যার সমাধান না, এটা যদি সমস্যার সমাধান হইতো তাহলে তো ঘরে ঘরে এটাই হইতো। এই সমাধান না দেখেই আমি এই কাজটা মানে মাঝে মাঝে এত বিরক্ত হয়েছি, কিন্তু এটা করতে পারিনি। যখনই মনে হয়েছে যে এখন কিছু একটা করে ফেলবো, তখনই আমার স্বামী আমার সন্তানদের চেহারাটা আমার ভাইসে উঠছে, যে আমি যদি আজকে কিছু করি এই 3টা মানুষ কোথায় যাবে, এই 3টা মানুষ কি করে খাবে, বিশেষ করে আমার সন্তান 2টা কি করবে, ওরা কার কাছে যে দাঁড়াবে, ওদের তো দাঁড়ানোর কোনো জায়গা নাই। এখান থেকে আবার সরে আসছি। মাঝে মাঝে এটাও ভাবছি যে ওদেরকে আগে শেষ করে দিব, দিয়ে তারপরে আমি কিছু একটা করে ফেলবো, ব্যাস, তাহলে তার কোনো আমার পিছু টান রইল না। তো এটাও করতে পারি নাই। আমরা যখন ভার্সিটিতে পড়তাম তখন আমাদেরই পরিচিত একজন অন্য একটা কলেজে পড়তো, আমাদের ভার্সিটির আন্ডারেই পড়তো সে। ওর বাবাকে আমি দেখছিলাম যে বাচ্চা সবাইকে বিষ খাওয়ায়, সে নিজেও খাইছিল, কিন্তু আলটিমেটলি সবাই বেঁচে আছে, তার একমাত্র ছেলেটাই নাই।
এইটা চিন্তা করে আমি আর ওই পথে যেতে পারি নাই, যে দেখা গেল যে আমি আমার বাচ্চাদেরকে এই কাজটা করলাম, আমার বাচ্চাগুলো চলে গেল দুনিয়া থেকে, কিন্তু দেখা গেল যে আমি একা রয়ে গেলাম, তাহলে আমি এটা সহ্য করবো কিভাবে? তার চাইতে খাই বা না খাই, চারজন একসাথেই থাকি, যা হয় হবে। আল্লাহ দেখি যেদিকে নিতে পারে, আল্লাহ যেদিকে নাই আমি সেদিকেই যাব। এর বাইরে তো আর আমাকে কেউ কিছু করতে পারবে না। কেউ তো এসে আমাকে বলতে পারবে না যে তুই এটা করছিস, বা বাচ্চাদের জন্য এটা করিস নাই, বাচ্চাদেরকে না খাওয়ায় তুই খাইছিস, এটা তো করতে পারবে না কেউ। তা আমি আমার বাচ্চাদের হাল ধরেই বসে আছি, যে না, আমি বাচ্চাদের রেখে, আমার স্বামীকে রেখে আমি কোথাও যাব না। ইভেন আমি আজ পর্যন্ত আমি মানে কি বলবো, আমি আজ পর্যন্ত আমি আমার হাজবেন্ডও আমার মনে হয় না যে সেটা বলতে পারবে যে তাকে আমি কখনো অসম্মান করার কথা বলছি, বা সে ছোট হয় সেরকম কোনো কথা আমি কাউকে বলছি। আমার সাধ্যের যতখানি কুলায় আমি তাকে সবসময় সাপোর্ট দেওয়ার চেষ্টা করি, এবং তার সম্মানটা যেন উপরে থাকে আমি সেই চেষ্টাটা সবসময় করি। কিন্তু আমার হাজবেন্ডের একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে সে খুব অবলীলায় মানে নিজের কথা সে বাইরে বলে ফেলতে পারে। আমি যদি তাকে বলি যে তুমি এটা বইলো না, কারণ এটা বললে নিজেদের কাছে ছোট হবা, বা আমি এই কাজটা করলাম তুমি সেটা বাইরে বললা, বা আমাদের বাসার এই সমস্যাটা এটা তুমি বললা, বাচ্চারাই শুনলো, বাচ্চারা তো কষ্ট পাবে। আর এটা তো ঘরের কথা তো বাইরে বলে লাভ নাই। ঘরের কথা তুমি যত বাইরে বলবা ততই সমস্যা, তত তোমাকে কেউ হেল্প করতে আগায় আসবে না, কিন্তু মানুষ তোমাকে কথা শোনাবে বা তোমাকে থুতু দিতে মানুষ খুব পছন্দ করবে। কিন্তু তার কাছ থেকে এটা আমি আজ পর্যন্ত বন্ধ করতে পারিনি। মানে কোনো একটা কথা তাকে বললাম, সে ওটা বাচ্চাদের কাছে কতক্ষণে প্রচার করবে, সেটা নিয়ে খুবই ব্যতিব্যস্ত। এটা যেমন আমার খুবই অপছন্দ। সে কেন এই কাজটা কেন করবে? এই কাজটা তো করার কোনো প্রয়োজন নাই। আমাদের হাজবেন্ড ওয়াইফের প্রবলেম আমরা সলভ করি, এটা কোনো সমস্যা না। আমার ঘরে যখন খাবার না থাকে তখন তো আমি ওই দেখা যায় যে এখন তো ফার্মের মুরগি খুব সস্তা, মানে 200 টাকা হলে একটা ফার্মের মুরগি পাওয়া যায়, যেটা 6 ভাগ করা যায়। 6 ভাগ করে আমি আমার বাচ্চাদেরকে দিলাম, আমি আর আমার হাজবেন্ড হয়তো বা ডাল ভর্তা দিয়ে, আলু ভর্তা দিয়ে, যাই হোক কিছু একটা খেয়ে নিলাম, এটা কোনো সমস্যা না। আমার ঘরের কথা বাইরে কেউ জানতে আসতেছে না যে আমি কি খাইতেছি বা কি পড়তেছি। কিন্তু ঘরের কথা যখনই বাইরে বলবা তখন কিন্তু কেউ আর ওইটা করবে না। কিন্তু সে হচ্ছে দেখা গেল যে আমার সাথে একটু রাগ হইলো বা কিছু একটা হইলো, বা কোনো কারণে সে নিজের উপরে খুব বিরক্ত, তখন সে একদম মানে কি যে বলতেছে সে নিজেও বুঝতে পারে না। তখন মনে হয় যে না, এই লোকটার সাথে আর থাকবো না, বহুত থাকলাম, অনেক কষ্ট করলাম এর সাথে থেকে, এখন আমি আর চলে যাব। আমার এখন আর সহ্যও হয় না, ভালোও লাগে না। ওই যে আবার যখন তাকাই না, এটা তো আমার সংসার, আমি তো এতদিন ধরে রাখছি, আমার সংসারটা ভেঙে গেলেই তো সব শেষ। একটা জিনিসকে আমি 25টা বছর ধরে জোড়া লাগাইছি, সেটা যদি আমি এই মুহূর্তে ফেলে দিই, বাস ভেঙে খান হয়ে গেল। এটা তো আমি আর কোনোদিনই জোড়া লাগাইতে পারবো না। বিশেষ করে আমি আমার সন্তানদেরকে জোড়া লাগাবো কিভাবে? ওদের মনে যদি আমি একটা দাগ কেটে দেই আজকে, সেই দাগ তো আমি সারা জীবনেও আমি যতই রাবার দিয়ে মুছি না কেন সেটা কিন্তু যাবে না। যার জন্য আমি ওই পথে আজ পর্যন্ত আমি হাঁটি নেই। গেল, ঠিক আছে, বাচ্চাদের নিয়ে উঠলাম, উঠার পরে ওই বাসায় ভাড়া নিয়ে প্রবলেম হয়ে গেল। ভাড়া নিয়ে প্রবলেম হওয়ার পরে আমি একদিন বাইরে গেছি, আমার মেয়েটা বাসায়। আমি যখন বাসায় ঢুকবো তখন দেখি নিচে কলাপসেবল আটকানো। দারোয়ানকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার, কলাপসেবলটা কেন আটকানো? বলে যে আপনার বাসায় ঢোকা নিষেধ। বলছে আমার বাসায় ঢোকা নিষেধ কেন? বলে যে আপনি বাসায় উঠতে পারবেন না, ভাড়া দিবেন তারপরে বাসায় উঠবেন। বলছি না, এটা চাইলেই তো আমি দিতে পারবো না, এটা বললেই তো আমি দিতে পারবো না। বলে কি না, আপনি বাসায় উঠতে পারবেন। তখন তো বাজে রাত 10:30। পরে আমি বললাম যে তাহলে এখন আমি কি করবো? বলে যে আপনি এখনই চলে যাবেন। তখন আমি এক কাপড়ে, আমার হাতে একটা ব্যাগ, আমি অফিস থেকে ফিরছি। পরে তারা আমার গেটে তালা লাগাই দিল, আমার মেয়েকে বের করে দিল, আমি আমার হাজবেন্ডকে নিয়ে তখন রাস্তায় হাঁটতেছি। কোথায় যাব? যাওয়ার কোনো জায়গা নেই। তো আমি আমার এক আত্মীয়কে ফোন দিলাম, দেওয়ার পরে সে বললো যে আমি তো কি বলে মানে ম্যাটারনিটি লিভে আসছি, 6 মাসের জন্য গ্রামে চলে আসছি। তার মধ্যে তাহলে কি তোমার বাসায় কি থাকা যাবে? হ্যাঁ, থাকতে পারবেন। পরে আচ্ছা যাই হোক, রাতে তার বাসায় গেলাম, যে ওখানে উঠলাম, উঠে ওরে আবার আসলে আমি আমাকে জিজ্ঞেস করছে যে আপনি কতদিন থাকবেন? আমি বলছি আমি 15 দিন থাকবো, মনে করো যে 1 তারিখ পর্যন্ত আমি থাকবো। তো বলে যে আচ্ছা ঠিক আছে। সে তার বাড়ি এলাকায় ওইভাবেই বলে রাখছে কথাটা যে ঠিক আছে 1 তারিখ। আমি তখন রাত 12:30 বাজে, তখন আমি ওখানে যেয়ে উঠলাম।
উঠার পরে ওখানে এখন আমার মেয়ের তো সামনে পরীক্ষা চলে আসছে, না টিচার আছে না সে নিজে পড়তেছে, বই খাতা কিছুই নেই। তা এখন কিভাবে কি করবে? পরে আমি আমার হাজবেন্ডকে ওই বাসায় পাঠাইলাম। আমি বলছি যে তুমি একটু ওই বাসায় যাও, যে ওনাকে বলো যে আমার মেয়ের তো সামনে পরীক্ষা, তাহলে বই খাতাগুলো দেখ। পরে সে তাকে অনেক রিকোয়েস্ট করে 1 বস্তা কাপড় আর হচ্ছে ওর বইগুলো বের করে নিয়ে আসলো। আনার পরে এখন যেই টিচার ওকে শুধু ম্যাথ করাইতো, সেই টিচার তো আর এত দূরে আসতে পারবেন না। তারপরে যাই হোক তাকে আমি রিকোয়েস্ট করলাম যে আমার তো আর কিছুর দরকার নাই, ওর জন্য শুধু ম্যাথটাই একটু দরকার, তুমি যদি এসে একটু ওকে পড়াইতা। তো বলতেছে আন্টি এত দূরে যাব, যে আসবো, আমার তো অনেক খরচের ব্যাপার। তারপরে বললাম যে দেখো বাবা, আমার তো এত খরচ দেওয়া সম্ভব না, এখন তুমি যদি হেল্প করতে চাও তাহলে আসতে পারো, আর যদি মনে করো যে না তাহলে থাক। পরে দেখলাম যে না, ছেলেটা ভালো, সে আসলো, এবার সেই আসলো, এসে সে তাকে পড়াইলো। আচ্ছা। পড়ানোর পরে 15 দিন তো দেখতে দেখতে এইভাবে চলে গেল। এই ওখান থেকে অফিসে যাই আসি, মানে মাঝে মাঝে দেখা যায় যে অফিসে যে যাবো সেই ভাড়াটাও আমার কাছে নাই। তো যথেষ্ট কষ্ট করেই চললাম, চলে অফিস করলাম, আসলাম, গেলাম। 15 দিন যখন শেষ হয়ে গেল, তখন দেখি যার বাসায় উঠছি সে আগের দিন রাতে আমাদের জন্য বিরিয়ানি টিরানি নিয়ে আসছে, হাজির বিরিয়ানি। কি ব্যাপার, কি উপলক্ষে বিরিয়ানি? বলে আপনারা তো কালকে চলে যাবেন, সেজন্য। পরের দিন 1 তারিখ ছিল, তা আমি বললাম যে না, আমি তো আরো কিছুদিন থাকতে চাইছিলাম। বলে যে না, 1 তারিখে এই বাসা ছাড়তে হবে, সেজন্য। তো যার যে আত্মীয়র বাসায় উঠলাম তাকে আমি ফোন দিলাম। তো আমি ভাবছি কি, বলছে ও যেহেতু 6 মাসের ছুটিতে নিশ্চয়ই আরো 1 মাস থাকা যাবে, যে আমার মেয়েটার পরীক্ষা শেষ হলে তারপরে আমি না হয় বাসা ছেড়ে দিলাম, যেহেতু আমি বাসাটা অ্যারেঞ্জ করতে পারিনি। পরে ওকে ফোন দিলাম, ও বলে যে না, আমি তো কথা দিচ্ছি 15 দিন থাকবেন, ওনাদেরকে বলছি, আর থাকা যাবে না, আজকেই বাসা ছাড়তে হবে। আজকেই বাসা ছাড়তে হবে। আজকে তো এখন তো রাত হয়ে গেছে, 8:30 বাজে, 8:30 10:30 এরকম বোধহয় বাজে। এখন আমি কোথায়? বলে কি যে না, মানে সে কথাটা কেমন ভাবে বলছে যে ওই রাতটা থাকাও আমার জন্য খুবই কষ্টকর। আচ্ছা যাই হোক, পরে আমার হাজবেন্ড বললো যে না, এখন এখানে রাত থাকলে ওরা তো অনেক ঝামেলা করবে, তার চাইতে বের হই। পরে বের হইলাম, বের হয়ে রাস্তায় দাঁড়াইলাম, কোথায় যাব জানি না। মানে তখন হলো পুরা মানে মাথা খারাপ অবস্থা। 2 দিন পরে আমার মেয়ের পরীক্ষা, যাবোটা কোথায়? যাওয়ার কোনো জায়গা নাই। পরে আমার হাজবেন্ড ও যার সাথে কাজ করতো সে এক ভদ্রলোককে ফোন দিল যে আমি তো আমার বউ বাচ্চা নিয়ে রাস্তায় দাঁড়ায় আছি, তো আপনার একটা থাকার ব্যবস্থা করে দিতে পারবেন কিনা? সে হলো কি বলে, তার বাসায় গেলাম, বলে ঠিক আছে তাহলে আমার বাসায় নিয়ে চলে আসেন। পরে একটা সিএনজি নিয়ে তার বাসায় গেলাম। যাওয়ার পরে যে দেখি তার ওয়াইফ নাই, তার একটা রুম বাসার, ওখানে থাকবো কিভাবে? সে নিজেও ভদ্রলোক, অসম্ভব ভালো একজন মানুষ, খুবই ভালো মানুষ। সে বললো যে ভাবি, আমি তো আপনাকে আমার বাসায় রাখতে পারবো না, আমার বোনের বাসায় নিয়ে যাব। তা আপনার বোনের বাসা কোথায়? বলে ওই দূরে। আচ্ছা ঠিক আছে, নামলাম, ওনার বাসায় কাপড় চোপড় সবকিছু রেখে টেকে হাঁটা শুরু করলাম। হাঁটতেছি, যাচ্ছি, মানে কেমন গ্রামের মেঠোপথ যেরকম ওই রকম। গ্রামের রাস্তা তো তাও ভালো, এই রাস্তাটা যে মানে একদম নির্জন মানব শূন্য একটা রাস্তা দিয়ে সে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, কোথায় যে যাচ্ছে গা তখন ছমছম করতেছে, যে কোথায় নিয়ে যাচ্ছে আল্লাহ না জানে, কোথায় নিয়ে যাচ্ছে, কোথায় ফালাবে, কি করবে। 2টা মেয়ে মানুষ, ভয়ে তখন হাত পা কাঁপতেছে। তারপরে গেলাম, যাওয়ার পরে দেখি যে না, ওটা আসলে ওনার বোনের বাসা। ওখানে গেলাম, উঠার পরে ওনার বোনের মানে ছেলের বউ সবাই অসম্ভব ভালো মানুষ, খুবই ভালো মানুষ। তো ওখানে রইলাম, কিন্তু তারপরে ওই যে মনের মধ্যে একটা ভয়। এদিকে আমার হাজবেন্ডও সে সারা রাত ঘুমায় নাই, যে সে বউ বাচ্চা আরেক বাসায় রেখে গেছে, সে আরেক জায়গায়, আমরা আরেক জায়গায়, এই এক টেনশন। সে রাতে মাঝে মাঝেই ফোন দিতেছে যে আমরা ঠিক আছি তো। তা আমিও আমার মেয়েকে ঘুম পাড়ায় দিয়ে আমি ওর মাথার কাছে বসে আছি, সারা রাত জেগে বসে আছি। তো পরের দিন আর অফিসেও গেলাম না, আর মেয়ের তো তার পরের দিন পরীক্ষা। মেয়ের কোনো পড়াশোনা নাই, কোনো কিছু নাই, বই খাতাই নাই, সে পড়বে কিভাবে? তাও আবার জিএসসি পরীক্ষা। পরে বললাম যে তুমি কি পরীক্ষা দিতে পারবা? বলে পারবো, যা যা পড়ালেখা আছে ওইটা দিয়েই পারবো। পরে স্কুল থেকে যে অ্যাডমিট কার্ড নিয়ে এসে সে পরীক্ষা দিতে গেল। পরীক্ষা দিল জিএসসি,
সেই সেই যাওয়াটাও আর এক কষ্ট। আর পরের দিন আবার ভদ্রলোককে আবার বললাম যে এই রাত তো আপনার বোনের বাসায় থাকলাম, তাহলে আমাদেরকে একটা বাসার ব্যবস্থা করে দেন আপাতত। পরে সে 1 রুমের একটা বাসার ব্যবস্থা করে দিল, কোন রকমের লামসাম একটা ভাড়া দিয়ে। সেখানে উঠে পরে মেয়ে পরীক্ষা দিল ওখান থেকে। সেই এত দূর থেকে যাওয়া একটা ছোট বাচ্চার পক্ষে যে কতখানি কষ্ট, বাস জার্নি করে যাওয়া, এটা আমার মেয়ে ছাড়া কেউ জানে না যে সে কিভাবে পাড়ি দিচ্ছে ওই সময়টা, কিভাবে বই খাতা ছাড়া সে জেএসসির মতো পরীক্ষা দিচ্ছে। যতই মানুষ বলুক যে হ্যাঁ জেএসসি পরীক্ষা কোনো ব্যাপার না, এটা গ্রামে গঞ্জের পরীক্ষা হয়, এটা খুব মানে বাট এই রকম সিচুয়েশনে থেকে পরীক্ষাটা দেওয়াটা আসলে স্বাভাবিকভাবে কারো পক্ষে সম্ভব কখনোই নয়। সম্ভব না, কিন্তু অনেক সে কঠিন একটা পরীক্ষাটা কাজ দিচ্ছে। সে করেছে। মানে একদম টোটালি বই খাতা ছাড়া। মানে ওই অবস্থায় পরীক্ষা দেওয়াটা তো অনেক দূরের চিন্তার ব্যাপার, আগে তো জীবনটাকে সার্ভাইভ করতে হবে, বা সেই অবস্থা থেকে যে সে পরীক্ষাটা দিতে দিতে পেরেছে। পারছে, তার মানে মানসিক অবস্থাটা যে ছিল এটাই তো আমার Definitely, জন্য এটা অনেক, অবশ্যই। যে সে যে পরীক্ষাটা দিতে পারছে বা সে সাহসটা জোগাড় করতে পারছে। পরে বসে পরীক্ষাটা দিল, যাই হোক পরীক্ষা যেভাবেই হোক খেয়ে না খেয়ে সে পরীক্ষাটা দিল। দেওয়ার পরে পরীক্ষার রেজাল্ট যখন বেরোলো, আমি তো ভাবলাম যে আমার মেয়ে তো পাশ করবেই না, আমি জানি সে পাশ করার কোনো প্রশ্নই উঠে না। যেখানে সবাই দেখতেছে গোল্ডেন পাচ্ছে, জিপিএ 5 পাচ্ছে, A+ পাচ্ছে, মানে অন্যরকম একটা অবস্থা, সেখানে আমার মেয়ে যে পরীক্ষা মানে বই খাতা ছাড়া পরীক্ষা দিল, সে কিভাবে ইয়া করবে, পাশ করবে। তো রেজাল্ট সবাই দেখে, আমাকেও বলতেছে রেজাল্টটা দেখার জন্য। আমি বলছি রেজাল্ট দেখে কি হবে, সে ফেল করবে আমি শিওর, আর যদি পাশও করে সিডি কিছু একটা পাবে। কিন্তু আমার মেয়ে যদি পাশ করে তাহলে আলহামদুলিল্লাহ, আমি তাতেই খুশি যে কোনো রকমের 33 পেয়ে পেয়ে সে পাশ করছে, তাতেই আমি অনেক খুশি। পরে যে রেজাল্ট দেখলাম, দেখে আমি নিজেই মানে আমি আমাকে বিশ্বাস করতে পারি নাই যে আমার মেয়ে, যে নাকি যার বই খাতার সাথে কোনো সম্পর্ক নাই, সেই মেয়ে A+ পাইছে। আলহামদুলিল্লাহ। আমি কি বলবো, আমি কোনো ভাষাই আমি প্রকাশ করতে পারি না যে এই মেয়ে A+ পাবে, কিভাবে সে পাইলো আল্লাহ জানে। যে আমার কাছে মনে হলো যে আল্লাহ মনে হয় নিজে ওকে বসাই দিছে যে A+টা। সে রেজাল্টটা নিয়ে দেখাইলাম ভালো, তারপরে তো সে ক্লাস 9-এ উঠে গেল। সে হলো আবার আর এক কাহিনী, আবার নতুন ড্রেস করো, নতুন কাপড় চোপড় বানাও, নতুন এই করো সেই করো। এদিকে তো আমার হাজবেন্ডের কিছু বললে পারবে না, পড়ালেখা বন্ধ করে দাও। এখন আমি তো আর কিছু করতে পারবো না, আমি তো চেষ্টা করতেছি, আমি কিভাবে কি করব, আমার পক্ষে তো কোনো কিছু করা সম্ভব না। তখনও আমার মনে হইতো যে এখন এবার আমি চলে যাই, আমি তো আর পারতেছি না, আমার এখন আর ভালো লাগতেছে না। একটা মানুষের মাথা কত নিতে পারে, আমিও তো একটা মানুষ, কিন্তু আমাকে তো আমার কাছে যেটা মনে হয় যে আমাকে মনে হয় মানুষ বলেই মনে করা হচ্ছে। মাঝে মাঝে আমার এইটা মনে হইতো। তারপরে আবার চিন্তা করতাম যে না, আমি কোথায় যাব, আমি আজকে চলে যাব, আমার বাচ্চাকে সবাই বলবে যে ব্রোকেন ফ্যামিলির বাচ্চা, অসম্ভব। এটা 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 হবে না। আমার বাচ্চারা আমার সাথে থাইকেই মানুষ হবে, ওর বাবার সাথে থাইকেই মানুষ হবে। যে কেউ ওদেরকে আঙ্গুল উঁচু করে কেউ বলতে পারবে না যে তোর মা চলে গেছে, বা তোর বাবা তোদেরকে চালাইতে পারে নাই, তোর বাবা তোদেরকে ফেলাই দিয়ে অন্য জায়গায় চলে গেছে, অসম্ভব, এটা হবে না। এই করে আমি আবার আর একটা চাকরিতে ঢুকলাম। চাকরিতে ঢুকে ওদেরকে আবার আমি নিয়ে আসলাম বাসা, আবার আর একটা বাসা, ভালো একটা বাসা ঠিক করে তারপরে সেখানে নিয়ে আসলাম। যে না, ওদেরও তো ভালো করে বাঁচার অধিকার আছে, ওরাও তো ভালো থাকতে পারে। সেখানে নিয়ে আসলাম, আইনে আবার পড়াশোনা শুরু করাইলাম। এখনো সামনে এসএসসি দিবে, তার তো হচ্ছে ইয়া করতে পারে না, টিচার নাই কোনো। টিচার ছাড়া আচ্ছা ঠিক আছে, তোমার যতটুকু সামর্থ্য আছে সেইটুকুর মধ্যেই তুমি পড়ো। বাসা একটা ভাড়া নিলাম, 1 মাসে ভাড়া দেই, আর 1 মাসে দেই না। এদিকে বাবা মা কেউ তো কোনো খোঁজ খবরই নেয় না যে কিভাবে কি চলে, বা ওর সংসারটা কিভাবে চলতেছে, ও আদৌ পারতেছে কিনা, বা ওর কিছু লাগবে কিনা, এরকম কোনো ইয়া নাই তাদের। এবং একটা পর্যায়ে আপনার মেয়ের খুব ভালো রেজাল্টও করলো। এরপর রেজাল্টটা পেলাম, পাওয়ার পরে তারপরে ওকে আবার আমি ভর্তি করলাম ক্লাস 9-এ। ভর্তি করে পরে হচ্ছে আমি
বাসা শিফট করলাম ওখান থেকে, যে না এখন তো আমার মেয়ের কষ্ট হয়ে যাবে। আর যেহেতু এখন একটু চাকরি করতেছি আলহামদুলিল্লাহ, এখন হাতে পয়সাও আছে, বাসাটা চেঞ্জ করি যদি ওর জন্য একটু সুবিধা হয়। আমি আমার দিকটা আমি কখনোই দেখি নাই। আমি সবসময় আমি এটা সবাইকেই বলতে চাই যে হ্যাঁ, আপনারা চাইলেই একটা সংসার ভেঙে ফেলতে পারেন। সংসার ভাঙা কোনো ব্যাপারই না। আপনার ভালো লাগতেছে না, আপনার হাজবেন্ডকে আপনাকে জামা কাপড় দিতে পারতেছেন না, আপনাকে খাওয়া পড়া দিতে পারতেছেন না, আপনি চলে গেলেন, কোনো সমস্যা নাই। কিন্তু যাকে আপনি রেখে যাচ্ছেন, আপনার সন্তান, সে কোথায় যাবে? যাওয়ার আগে কেউ যান সেটা আমি চাই না, বাট যদি কেউ যেয়ে থাকেন একটা বার হলেও চিন্তা করেন যে ওই শিশুটা কি দোষ করছে, যাকে আপনি পৃথিবীতে আনলেন। সে তো কোনো দোষ করে নাই, তার তো বাবা মা সবার সম অধিকার পাওয়ার অধিকার আছে তার। তাকে কেন ছেড়ে যাবেন? তার ভালোবাসা সে পাবে কোথায়? একজন মায়ের ভালোবাসা। আমি আমার বাচ্চাদের দিকে আমি সর্বক্ষণ আমি ওই একটা খেয়ালই রাখছি যে না, আমি না পড়লাম, আমার তো ভালো জামা কাপড় পরতে হবে এমন তো কোনো কথা নাই। আমি ভালো জামা কাপড় না পরলেও মানুষ আমাকে চিনবে যে আমি কে। আমি না খাইলেও মানুষ আমাকে চিনবে, কিন্তু আমার বাচ্চারা তো খাচ্ছে। আমি ওদের কথা চিন্তা করে আমি আবার বাসাটা নিলাম। আমি বাসা না নিলেও পারতাম। আমি ওই ছোট্ট কুড়ে ঘরে থাকলেও আমাকে কেউ দেখতে যাইতো না যে আমি কোথায় আছি, কি অবস্থায় আছি। কিন্তু আমার বাচ্চাটা কষ্ট পাইতো। আমার বাচ্চাটা কিভাবে স্কুলে যাবে? আমার বাচ্চাটার পক্ষে অত দূর থেকে এই ভোরবেলা উঠে এসে ক্লাস করে আবার ওখানে ফেরত যাওয়া, এটা খুবই অসম্ভব ব্যাপার। আর আমার পক্ষেও সম্ভব না তাকে নিয়ে যাওয়া, নিয়ে আসা। পরে আমি আবার বাসা নিলাম। বাসা নিয়ে সেখানে রইলাম। উঠার পরে দিন তো একইভাবেই চলতেছে আমার দিনের, যেহেতু আমার একার ইনকাম, আমার তো দিনের কোনো চেঞ্জ নাই। আমি আমার হাজবেন্ডকে ওই আবার কিছু টাকা দিলাম, যা জমাইলাম সেটা আবার দিলাম। দেওয়ার পরে সে আবার টুকটাক কিছু একটা করলো, যা থেকে ওই নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। তারপরেও আছি, একসাথেই আছি। দিনটা শেষ হলে যখন সবার চেহারা একবার দেখি, তখনই ভালো ভালো লাগে যে না, একসাথে তো আছি। খাই বা না খাই সেটা বড় কথা না, কিন্তু একসাথে আছি, এটাই হচ্ছে বড় কথা। তো রইলাম ওইভাবে থাকতে থাকতে যখন আবার কষ্টটা বেশি চলে আসে, তখন আবার খুব খারাপ লাগে যে না, আমি তো পারতেছি না, আসলে আমার শরীরে কুলাচ্ছে না। কারণ এই আসা যাওয়া, সংসারের প্রতিটা কাজ, আমি কিন্তু আমার সংসারের প্রতিটা কাজ আমি নিজে হাতে করি। আমার সাপোর্ট দেওয়ার মতো কিন্তু কেউ নাই যে না এই এসে আমাকে সাপোর্টটা দিয়ে যাবে, বা আমার বাসায় কোনো বুয়া আছে, সেটাও কিন্তু নাই। আমি নিজেই সব করি। তাতেও আমার কোনো ক্লান্তি নাই যে না, আমি আমার সন্তানের জন্য করতেছি, আমি আমার স্বামীর জন্য করতেছি, তাতে আমার কোনো সমস্যা নাই। কিন্তু আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে হ্যাঁ, আমি যা চালাচ্ছি তার পাশে যদি আমার হাজবেন্ডের কিছু একটা থাকতো, তাহলে হয়তো বা হ্যাঁ, আমি আর একটু ভালো থাকতে পারতাম। আমারই যে একদম কিছু যে ওই অট্টালিকা চাই, আমার প্রাসাদ থাকতে হবে, অমুকের এত কিছু আছে, আমার এত কিছু থাকতে হবে, না, আমি সেটা চাই না। আমি যদি ওটা চাইতাম, আমার সংসারটাকে আমি টিকাইতে পারতাম না, আমি সংসারটাকে আমি ধরে রাখতে পারতাম না, আমার বাচ্চাদেরকে আমার কাছে রাখতে পারতাম না, আমার স্বামীকেও তাহলে আমি হারাইতাম। মানুষ, বাইরের লোকজন আমাকে বলে বেড়াইতো হাজবেন্ড ছেড়ে চলে আসছে, কেন আমি এই সুযোগটা মানুষকে দিব এটা বলার? এই সুযোগটা বলার তো কোনো যুক্তিই নেই যে কেন এটা বলবে। আমার সংসার আমি চালাবো। তো চললো আমার সংসার, আবার আমার নিয়মেই চললো। সন্তানদের আবার পড়াশোনা শুরু করাইলাম, তারা পড়াশোনা করতেছে, স্কুল কলেজে যাচ্ছে, ভালো কথা। যেতে যেতে মেয়ে তো এসএসসি পাশ করলো, সেখানে সে জিপিএ 5 পাইলো, আলহামদুলিল্লাহ ভালো। কলেজে ভর্তি করলাম। কলেজে ভর্তি করে যখন সে সেকেন্ড ইয়ারে উঠবে, ফার্স্ট ইয়ার ফাইনাল, তখন আমার পক্ষে আমি আর পারলাম না, আমি আটকে গেলাম। আমি আবার একই জায়গায় এসে থেমে গেলাম। ওর বাবাকে বললাম যে এখন তুমি কিছু করো, তা নাহলে মেয়ে তো বেতন দিতে না পারলে তো স্কুল থেকে আর রাখবে না। স্কুলে যেয়ে অনেক রিকোয়েস্ট করলাম, প্রিন্সিপালকে অনেক বুঝাইলাম, বললাম যে আমাকে একটু সুযোগ দেন, আমি তো আসলে আপনাদের বেতন কখনোই আমি আটকাই রাখি না, আমি আস্তে আস্তে দিয়ে দিই, এটাও আমি দিয়ে দিব, কিন্তু ওকে পরীক্ষাটা দিতে দেন। তো প্রি টেস্টেই যাই, তাকে আটকাই দিল। তাকে পরীক্ষা না, কালকের মধ্যে এত টাকা না দিতে পারলে পরীক্ষা দিতে দিবে না। তখন আমি কি করবো? আমার পক্ষে তো, আমি তো চুরি করতে পারবো না, যে ওখান থেকে চুরি ডাকাতি করে এনে দিলাম, সেটা তো আমার পক্ষে করা সম্ভব না। পরে আমার মেয়ের পড়া আটকে গেল, আমি আর তাকে পরীক্ষা দেওয়াইতে পারলাম না, সে বসে গেল। তারপরে টেস্ট পরীক্ষার আগে টিচাররা ফোন দিল, তো বললাম যে এই অবস্থা, আমি কিভাবে ওকে পরীক্ষা দেবো, আমার পক্ষে তো সম্ভব না, আমি তো টাকাই ম্যানেজ করতে পারিনি।
আলটিমেটলি যেটা সেটা হচ্ছে যে আমার মেয়ে আর পরীক্ষা দিতে পারলো না। সবচেয়ে দুঃখ যে যখন প্রত্যেকটা বাচ্চা কিন্তু আমার বাসায় আসে, প্রত্যেকটা বাচ্চা, ওর যে ফ্রেন্ডরা সবাই আসে আমার বাসায়। খুব খারাপ লাগেছে, প্রত্যেকটা মেয়ে পরীক্ষা দিল, শুধু আমার মেয়েটা পরীক্ষা দিতে পারলো না। আমার মেয়েটা ঘরে বসা, আজকে 1 বছর আমার মেয়ে ঘরে বসা। কিভাবে কি করবে আমি তাও জানি না, যে কিভাবে কি করতে পারবো। আমার খুব শখ ছিল যে আমার মেয়েটা আমার মতো ঢাকা ভার্সিটিতে ভর্তি হোক, অথবা মেডিকেলে ভর্তি হোক, অথবা বুয়েটে ভর্তি হোক, এইটুকু মেধা তো ওর ছিল। মানে গত বছর পরীক্ষা দেওয়ার কথা ছিল তো? হ্যাঁ হ্যাঁ, এই যে পরীক্ষা হয়ে গেল, মানে এই বছর তার মানে হ্যাঁ। পরীক্ষাটা সে দিতে পারেনি। না, পরীক্ষা সে তো দিতে- এই যে একটা পরিবার, অথচ আপনারা দুটো পরিবার, এবং আপনাদের কথা অনুযায়ী আপনার পরিবার এবং আপনার হাজবেন্ডের পরিবার, দুটো পরিবারই সচ্ছল, এরকম একটি পরিবারের একটি মেয়ে, তাদের ব্লাডেরই একটি মেয়ে, সে একটা পরীক্ষার বসতে পারছে না, এই ব্যাপারটা নিয়ে কারো কোনো কনসার্ন নাই? মানে আমি এই বিষয়টা একেবারে ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে আসলে। মানে যে আপনি যেমন কোশ্চেনটা আমাকে করতেছেন, জি, আমার মধ্যেও সে একই কোশ্চেন। তারা কিন্তু জানে যে আমার মেয়েটা পরীক্ষা দিতে পারতেছে না। দুটো পরিবারের কোনো মানুষ এই দায়িত্বটা না। নিতে পারছে না। শ্বশুরবাড়ি, আমার শ্বশুরবাড়ির লোকজন তো নেবেই না। তারা হচ্ছে তারা কেন নিবেন? এটা তো তাদের তারা হচ্ছে তারা যেটা, যেমন আমার হাজবেন্ড, দুটো পরিবারের কোনো মানুষ এই দায়িত্বটা নিতে পারছে না। শ্বশুরবাড়ি, আমার শ্বশুরবাড়ির লোকজন তো নেবেই না। তারা হচ্ছে তারা কেন নিবেন? এটা তো তাদের তারা যেটা, যেমন আমার হাজবেন্ড যদি তার ভাই বোনদেরকে বলে হেল্প করার জন্য, জি, তারা হয়তো বা হেল্প করবে। মনে করেন যে ওই যে ঠিক আছে, একজন ভিক্ষুককে কিছু ভিক্ষা দিলাম, চলতেছে, কিন্তু কাজ করার জন্য যে কিছু দিবে সেটা দিবে না। কারণ তাদের বিশ্বাস যে তার ভাই যদি আজকে কোনো কাজ করে, তাহলে তো তার বউ, তার মানে তার ওয়াইফ, তার বাচ্চারা ভালো থাকবে, এটা তারা চায় না। এটা আমি এবং এটা আমি পৃথিবীতে আসলে সবসময় বলি। এবং শিক্ষিত সমাজে, শিক্ষিত ফ্যামিলিতে এটা হয়, এটা আমার মানে ধারণাতীত। আর আমার ফ্যামিলি যেমন, যখন আমার মেয়ে প্রি টেস্ট পরীক্ষা দিতে পারে নাই, তখনই তারা জানে যে হ্যাঁ, সে প্রি টেস্ট পরীক্ষা দিতে পারছে না, তার মানে সে পরীক্ষা দিতে পারবে না। উল্টা আমাকে তারা বলে যে এই কয়টা বেতন, তুই বেতন দিতে পারিস না, তাহলে তুই কি করিস? তোর হাজবেন্ডকে বল। আপনার তো আরো দুটো ভাই বা বোন আছে, কি বলছিলেন আপনি? আরো দুজন ভাই আছে। তারাও কি মানে কখনো আপনার সাথে এই বিষয়ে কথা বলেছেন? বা আপনার যে এই সিচুয়েশন, আপনার মেয়ে পরীক্ষা দিতে পারছে না, অন্যান্য সব টপিক বাদ দিলাম, যে একটা মানুষ তার প্রত্যেকদিন ডেইলি নিড গুলো হয়তো বা ফিল করতে পারবে না, কিন্তু একটা যে এক্সট্রিম পর্যায়ে যে তার দের ভাগ্নি সে পরীক্ষা দিতে পারছে না ইন্টারমিডিয়েটের, এরকম অবস্থা 1 বছর ধরে বসে আছে, এই ব্যাপারটা নিয়ে কি তা আপনার না, ভাই? তাদের কোনো মাথা ব্যথা নেই। আমি যেমন হচ্ছে গত কয়েকদিন, মনে হয় 1 সপ্তাহ আগেও তাদেরকে বলছি যে যেহেতু সে এখন পরীক্ষা দিতে পারে নাই, তার ফ্রেন্ডরা তো সবাই ভর্তি হয়ে যাচ্ছে। তার ফ্রেন্ডরা ভর্তি হয়ে গেলে ওর তো একটা মানসিক এমনিতেই আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে একটু মানসিক সমস্যা তার কাজ করতেছে। কিছু কথাবার্তা এলোমেলো, কিছু যেমন আগে সে এত ফেসবুক নিয়ে বসে থাকতো না, এখন সে ওই ফেসবুকে দেখি যে সারাদিনই রান্না বান্না দেখতেছে, এই হচ্ছে কি জানি খেলতেছে, এটা করতেছে সেটা, এটা তার মধ্যে আগে ছিল না। যেমন আমি সেদিনও বললাম যে এখন যদি সে, যেহেতু ইন্টার পরীক্ষা দিতে পারে নাই, জিইডি একটা অপশনাল আছে, যে জিইডিটা দিয়ে সে প্রাইভেট ভার্সিটি গুলোতে, হয়তো সে ঢাকা ভার্সিটিতে চান্স পাবে না সে, তো কারণ ঢাকা ভার্সিটি জিইডি নেয় না, অন্য যে কোনো ভার্সিটি জিইডি নেয়। যারা নেয় আমি তাদেরকে অন্তত পক্ষে সেখানে একটু আমি ট্রাই করে দেখি, কিন্তু আমার তো আর্থিক সহায়তা লাগবে। তাদের এটাতে কোনো মাথা ব্যথা নেই, তারা এটা নিয়ে কোনো কথাই বলতে ইন্টারেস্টেড না। যে তারা যে বলবে যে ঠিক আছে এটা দিয়ে এখন ওর পড়াশোনা শুরু করো বা পড়াশোনা হোক, কোনো মানে মাথা ব্যথা নেই। আমি নিজেও বুঝতেছি না যে আমার এখন আসলে কি করা উচিত। আর এই আমি কি জানতে পারি যে আপনার সন্তান কোন কলেজে পড়াশোনা করেছে? ও একটা প্রাইভেট কলেজেই পড়ে, আসলে আমি কলেজের নামটা বলতে চাচ্ছি না। But বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এখন যে জায়গায় চলে গেছে, সেই জায়গায় একটি কলেজ থেকে একটি স্টুডেন্টকে পরীক্ষা দিয়ে দেওয়া হচ্ছে না শুধুমাত্র টাকা পয়সার জন্য, এই ব্যাপারটাও আমাদেরকে একটা নতুন মেসেজ দিচ্ছে, যেখানে সরকার চেষ্টা করছে প্রত্যেকটা মানুষ যেন সুশিক্ষিত হয়, বিশেষ করে নারীদের জন্য শিক্ষা ব্যবস্থা এখন অনেকটা সহজতর। সেই জায়গাটায় আমি জানি না, কোনো একজন আজকে কোনো একটা প্রাইভেট কলেজের যদি কোনো শিক্ষক আমাকে শুনে থাকেন বা কর্মকর্তা আমাকে শুনে থাকেন, ডেফিনেটলি আপনাদের এই বিষয়ে কাজ করা উচিত, বিকজ অর্থ আসবে, কিন্তু এই ধরনের আমি জানি যে প্রত্যেকটা কলেজে বা প্রত্যেকটা জায়গাতে এইটা একটা ফান্ড থাকে যেখানে আমরা এই ধরনের স্টুডেন্টদেরকে হেল্প করার জন্য। তো সেই জায়গাটায় আমার মনে হয় যে যখন একটা স্টুডেন্টকে তার বাবা মা সাপোর্ট দিতে পারছে না বা তার ফ্যামিলি চাচ্ছে না, তখন অবশ্যই সেই প্রতিষ্ঠানের উচিত এই সন্তানগুলোকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থাটা করে দেয়া, এবং এটা তো আমার মনে হয় অবশ্যই উচিত।
তো সবকিছুই আসলে কোনটা উচিত অনুচিত সেটা নিয়ে কথা বলা, কিন্তু আমার খুব অবাক লাগছে যে এত কিছুর মধ্যে আপনার হাজবেন্ডের অবস্থানটা কোথায়। বিকজ এই সিচুয়েশনে আজকে আমি বাঁধন রহমান হয়তো আপনার সাথে কথা বলতাম যখন যদি আপনার হাজবেন্ড না থাকতো, কিন্তু আপনার হাজবেন্ড আছেন, তখনও কেন আপনাকে এরকম পরিস্থিতিতে পড়তে হচ্ছে? আমি এই জায়গাটা আরেকবার প্রশ্ন করতে চাই আপনাকে। সে আসলে বর্তমানে আমি যেটা মনে করি যে সে আমার উপরেও ডিপেন্ডেন্ট হয়ে গেছে। সে এখন কোনো দায়িত্বই নিতে চায় না। মানে সে হচ্ছে, তাকে যদি এখন আমি বলি যে হ্যাঁ আমি তোমার জন্য এই জিনিসটা রেডি করছি, তুমি এটা করো, ফাইন, সে সেটা করবে। বাট নিজে যে একটা মানে তৈরি করে করা, সেই ইয়াটা তার মধ্যে নাই। আপনার একটা ছেলে আছে বলছিলেন, জি, তার পড়াশোনার কি অবস্থা? সেও এখন ঘরে বসে। আমি বললাম না যে এখন আমার সন্তানরা দুজনেই ঘরে বসে, কেউ এখন পড়াশোনা করতে পারছে না। মানে এখন আমার নিজেরও চাকরি নাই। আমি যদি এখন একটা চাকরি পেতাম তাহলেও হতো যে না ঠিক আছে, আমরা দুজনেই একটা ভালো জায়গায় ঢুকলাম, ঢুকে কিছু একটা করলাম, তাহলে হয়তো কিছু একটা হতো। কিন্তু আমি তো সেই অপশনটাও পাচ্ছি না। আমি নিজে ট্রাই করতেছি বিভিন্ন জায়গায়। আপনি যে জবটা করতেন সেই জবটা এখন নেই? না না, ওইটা নেই, প্রতিষ্ঠানটা বন্ধ হয়ে গেছে। আপনার ফ্যামিলি চলছে কিভাবে এখন, মানে অ্যাট লিস্ট ডেইলি নিডস গুলো কিভাবে চলছে? ডেইলি নিড আমার কিছু জমানো ছিল, সেটা দিয়ে আপাতত চালাচ্ছি। এখন ভবিষ্যৎ কি হবে আমি জানি না। এখন এটা শেষ হওয়ার আগে যদি আমি একটা চাকরি পেতাম বা আমার হাজবেন্ডও পেতো, মানে দুজনেই একটা চাকরি পেলে সবচেয়ে ভালো হতো, যে কিছু একটা অন্তত পক্ষে সংসারটা তো টেনে নিয়ে যেতে পারতাম। বা এখন আপাতত আমি যেখানে উঠছি, মাঝখানে যেমন আমি ঢাকার বাইরে ছিলাম, ঢাকার বাইরে থেকে আবার ঢাকা ব্যাক করছি, এখন সে এখানেও তো আবার সেই আমার বাসা ভাড়া নিয়ে আমার সবকিছু নিয়েই তো আমি আটকে যাব। এখন সেটাই আমি কোথা থেকে কি করবো, আমি নিজেও বুঝতেছি না যে আসলে কি করা উচিত এখন আমার। আর মাঝে মাঝে তো মনে হয় যে আমি পাগল হয়ে যাচ্ছি, যে কি করব, কিভাবে চলবো, কোথায় যাব বাচ্চাদেরকে নিয়ে। মানে পুরাটাই এখন অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছি যে কিভাবে করা উচিত। আপনার ছেলেটা এখন মানে কোন ক্লাসে? মানে পড়াশোনা বন্ধ বলতে স্কুলে তো ভর্তি করেছিলেন? হ্যাঁ হ্যাঁ, তারপরে বেশি দূর আগাতে পারিনি, ও বসে গেছে আর কি। মানে আমার চেষ্টার কোনো মানে ত্রুটি ছিল না আমার বা সন্তানদের জন্য। বাট আমি এখন কি বলবো যে আমি আসলেই এখন কিছু পারতেছি না। যে আমি যে একজন শিক্ষিত মা এটা বলতেও বা এটা ভাবতেও এখন আমার লজ্জা লাগে, যে মানে কতটা নিচে নেমে গেছি। মানে এই একটা সংসার করতে করতে আমি এই পর্যন্ত চলে আসছি। আমার সন্তান, আমার স্বামী যদি এখনো সে